নমস্কার বন্ধুরা, আমি সৌরভ বসু সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার থেকে। অনেকদিন আমরা কোভিডের জন্য অফলাইন ক্লাস স্টার্ট করতে পারিনি এবং কোভিড পরবর্তী পরিস্থিতিতে যখন অফলাইন ক্লাস বন্ধ হয়ে গেছিল, তো তখন আমরা অনলাইনে ক্লাস করার কথা চিন্তা ভাবনা করেছিলাম। কিন্তু হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা বলা যেতে পারে টেলিগ্রাম, এই সমস্ত গ্রুপের হেল্প নিয়ে যেরকমভাবে পড়াটা হয়েছে, তো তাতে আমাদের মনে হয়েছিল যে সার্ভিসটা আমরা কোভিডের আগে প্রোভাইড করতাম সেই সার্ভিসটা আমরা দিতে পারি। তো এইখান থেকে আমাদের মনে হয়েছিল যে আমাদের একটু পাল্টাতে হবে। দেখো, তোমাদের সাথে আমাদের অবস্থাটা কিন্তু একদম একই রকম। কোভিডের জন্য তোমাদের মধ্যে অনেকে এরকম আছো যে পড়াশোনার যে রিদিমটা ছিল সেটা কেটে গেল, এবং এটা কেটে যাওয়ার ফলে কি হলো, যে পরীক্ষাগুলো সামনে ছিল সেই পরীক্ষাগুলো কিন্তু ভালো হয়নি। রেজাল্ট অনেকেরই ভালো হয়নি। অনেকে আমরা ভেবেছিলাম যে আমার দারুণ পরীক্ষা হবে, একদম ফাটিয়ে পরীক্ষা দেবো, আমার হয় কেএমসি অথবা আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যে কোনো একটা এক্সাম আমার হচ্ছে। কিন্তু দেখা গেল ঘটনাক্রমে যে যখন রেজাল্ট বেরোলো তখন কিন্তু আমাদের আশা অনুরূপ ফল হয়নি। তা এই ফেলিওরটা, এটা আমরা হয়তো অনেকে, তোমরা ভাবছো যে ফেলিওর এটা, কিন্তু আমরা একটাই কথা তোমাদের সাথে এখানে শেয়ার করব যে এটা কিন্তু ফেলিওর ছিল না। কেন বলছি, আজকে আমাদের তরফ থেকে যদি আমরা আমাদেরটা বলি, তাহলে তোমরা নিজেদেরটা লিঙ্ক করতে পারবে নিজেদের সাথে। যে আমরা এই যে বললাম একটু আগে যে হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা টেলিগ্রাম, এই সমস্ত গ্রুপের হেল্প নিয়ে, গুগল মিটের হেল্প নিয়ে, বা কেউ জুমের হেল্প নিয়েছে, তো সেখানে যে ক্লাসটা আমরা সার্ভিস দিয়েছি সেটা আমাদের দিক থেকে মনে হয়েছে অনেক বাজে। তো আমাদেরও ব্যাড ফিলটা হয়েছে, যেমন তোমাদের রেজাল্ট দেখে মনে হয়েছে যে আমার জবটা হলো না। তো এই যে একটা ব্যাড ফিল, এটা আমাদেরও ছিল। স্টুডেন্টরা কৈফিয়ত চেয়েছে কেউ কেউ, যে কেন এরকম হচ্ছে, আমরা তো টাকা দিয়ে ভর্তি হয়েছি। কিন্তু আমাদের কাছে তখন জবাব ছিল না। আমরা কিন্তু সেটাকে সহ্য করেছি এই জন্য যে আমরা যেন পরবর্তী সময় কামব্যাকটা ঠিকঠাক ভাবে করতে পারি। তো তোমাদের দিক থেকেও আমরা এটাই এক্সপেকটেশন রাখবো যে আগে যা কিছু ঘটে গেছে সেটাকে পিছনে ছেড়ে দিয়ে যেন আমরা নতুন ভাবে সামনের দিকে এগোতে পারি, এবং তার জন্য কি কি বন্দোবস্ত করতে হবে এইটাই যেন আমাদের লক্ষ্য হয়। এবং সেই লক্ষ্য নিয়েই আজকে আমরা স্টার্ট করতে চলেছি। আমাদের কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরবো, যে আমরা এর আগের ভিডিও দিয়েছিলাম। তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তারা আগে ভিডিওটা দেখে নেবে, যে উই আর কামিং ব্যাক, ওয়েট ইজ ওভার, এই একটা ভিডিও ছিল আমাদের ইউটিউবে। তো এখন আমরা কেমন ভাবে কামব্যাকটা করছি, আজকের টোটাল ভিডিওটা কিন্তু এই নিয়ে। শেষ পর্যন্ত সবাইকে অনুরোধ করব দেখার জন্য, কারণ আমাদের যা কিছু নতুন জিনিস আছে, যা কিছু সার্ভিস আমরা এক্সট্রা প্রোভাইড করতে চলেছি, আমরা আমাদের দিক থেকে যা যা কিছু আপগ্রেডেশন করেছি, সেটা আজকে সবটা তোমাদের চোখের সামনে থাকবে। এরপরে তোমরা দেখে নেবে যে আমরা কি কি অ্যানালিসিস করেছি, মানে তোমাদের সাথে আমাদের সিমিলারিটিটা কোথায়, সেইটা আমরা একটুখানি দেখে নেব। এখানে আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমরা এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে বলে রাখি যে এটা আমরা ইন্টারঅ্যাক্টিভ প্যানেলের থ্রুতে আমরা ক্লাস করাতে চলেছি। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, যেটা ওয়েস্ট বেঙ্গলে কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং সংস্থা বাংলায় সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ায়, তারা এরকম কেউ করেছে বলে আমাদের তরফ থেকে জানা নেই। আমরা এটা এই কারণে আনতে চলেছি যে এতে করে কিছু জিনিস, যে আমরা যে সিভিল ইঞ্জিনিয়ার হব, তো কেমন ভাবে হব। আমাদের সব সময় তো দেখা যাচ্ছে যে আমি এখানে সাবজেক্টের দেখা যাচ্ছে কনসেপ্ট আমাকে জানতে হবে, তাহলে আমি এখানে সাবজেক্টের কনসেপ্ট আমি দেখা যাচ্ছে এই জায়গাটা আমি জানি। কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টটা একটু ভালো জানি, আবার কিছু এরকম সাবজেক্ট আছে যে যে জায়গাটা আমি একটু কম জানি, সেটাকে আরো ডেভেলপ করতে হবে। তো তার জন্য আমাদের সাবজেক্টের কনসেপ্ট রয়েছে, কিন্তু সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল মানে কি আমি জবটা পেয়ে যাব? এটা নয়। তাহলে আমাদের সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর যেতে হবে এমসিকিউ প্র্যাকটিস এবং মক টেস্ট। মানে যে সাবজেক্টটা এই উইকের মধ্যে পড়া হলো, সেই সাবজেক্টটার কিছু হোমওয়ার্ক দেওয়া থাকলো। এখন ওই হোমওয়ার্কটা আমি টাইমলি সাবমিট করলাম, এরপরে ওই রিলেটেড আমার মক টেস্ট হলো, সেখানে আমি কিছু এক্সাম দিলাম। তাহলে আমি ওই টপিকটা কতটা আমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সেটা অ্যাজ ইট ইজ আমি নিজে বুঝতে পারবো যে পরীক্ষা দিচ্ছি। এইটা হয়ে গেলে কি হয়ে গেল চাকরি? না, হবে না। কি করতে হবে? তার জন্য আমাদের এখানে কিছু প্র্যাকটিক্যাল নলেজ আছে। প্র্যাকটিক্যাল নলেজ মানে এটা সবসময় এরকম ইন্ডিকেট করবে না। অনেকেই কোয়েশ্চেনটা করে, ইউটিউবে কমেন্ট করেছো তোমাদের মধ্যে কেউ কেউ,
যে এক্সপিরিয়েন্স থাকলে কি না থাকলে কি। দেখো এখন কিছু পরীক্ষা বেরোয়, যেমন হচ্ছে যে মিউনিসিপাল সার্ভিস কমিশন দেখা গেল কেএমডি এর জন্য যদি ভ্যাকেন্সি বের করেছে এর আগে, তো তখন কি হয়েছে 1 ইয়ার মিনিমাম এক্সপিরিয়েন্স চেয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কারোর কাছে আছে, কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ডে কি কি কাজ হয় সেটা যদি তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে তার মধ্যে কিন্তু ঘাটতি থেকে গেছে। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে যে প্র্যাকটিক্যাল নলেজ মানে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নয়। আবার যদি এরকম দেখা যায় যে আমি 1.5-2 বছর কাজ করেছি কিন্তু আমার একটা সার্টিফিকেট নেই, তাহলে সেটা হলেও চলবে না, কারণ আমাকে ডকুমেন্টেশনের সময় দিতে হবে যে আমি এই সংস্থায় এত থেকে এত আমি এই পোস্টে কাজ করেছি, চাকরি করেছি, তবেই সেটা অন্য একটা গভর্নমেন্ট সেক্টরে সেটা ভ্যালিড বলে ধরা হবে। তো সেই কারণে আমাদের এখানে যেমন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেসেসারি, সিমিলার কি যে আমাদের এখানে যে নলেজটা যেটা লাগবে সেই নলেজটা কিন্তু আমার এখানে লাগবে, তবেই যে প্র্যাকটিক্যাল নলেজ। এবার এটা অনেক রকম ভাবে হতে পারে, কারোর কোনো প্রজেক্ট থাকতে পারে কলেজ লাইফ, দেখা গেল যে একটা বিল্ডিং এস্টিমেটের প্রজেক্ট ছিল, তাহলে সেই প্রজেক্টটা যদি সে ঠিকঠাক করে থাকে তাহলে সে সার্ভের কিছুটা পার্ট জানবে, সে লেআউট জানবে, সে কিভাবে এস্টিমেট করতে হয় সেটা জানবে, সে ড্রয়িং করতে জানবে, সে ড্রয়িং রিড করতে জানবে। তারপরে যদি কাজটা এক্সিকিউট করা হয় তাহলে সেই কাজটা কিভাবে হচ্ছে, কোন স্টেপে কি কি প্রসিডিওর আছে, কি কি চেক করতে হয়, কংক্রিট করে দিলেই হবে নাকি কিউরিং করতে হবে, কতদিন কিউরিং করব, ডাইমেনশন দেখা যাচ্ছে একটা আমার 12 ডায়ামিটারের রডের দরকার পড়ছে সাইটে, ড্রয়িং এ সেটাই আছে, এখন 12 অ্যাভেলেবেল নেই, তাহলে 16 আছে বা 10 আছে, তাহলে ওইটা দিয়ে আমি কি করে কাজটাকে চালাতে পারি। তাহলে এই সমস্ত আরো যে জিনিস আছে, যে বিভিন্ন মেটেরিয়াল টেস্টিং আছে, ল্যাব টেস্ট আছে, এই যে ফিল্ড ওয়ার্ক, তো এই ফিল্ড ওয়ার্কটা সবসময় যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হতে হবে, বড় কোম্পানিতে কাজ করতে হবে এরকম কিন্তু নয়। কেউ যদি ভিজুয়ালাইজ করতে পারে ঠিকঠাক, তো যেখানে এসেনশিয়াল বলে এক্সপিরিয়েন্স চাইছে সেখানে হয়তো আমাকে নেবে না, কারণ আমার সার্টিফিকেট নিয়ে আমি কোথাও কাজ করিনি। কিন্তু পিএসসি পরীক্ষা নিচ্ছে যখন, পিএসসি এর আগের পরীক্ষা অবধি এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি নয়, এক্সপিরিয়েন্স থাকতেই হবে এরকম না। কিন্তু তার মানে কি আমার তাহলে প্র্যাকটিক্যাল নলেজ দরকার নেই? দরকার আছে। আমরা সাবজেক্টের কনসেপ্টে যখন পড়বো তার সাথে প্র্যাকটিক্যাল নলেজটাকে মিক্স করব। এবার দেখা যাচ্ছে যে আমাদের ধরে নাও এখানে যে একটা কলামের ছবি নিয়ে আসতে হবে, সেখানে আমার দেখা যাচ্ছে মেন বার্স থাকবে, ল্যাটারাল টাই থাকবে, তার স্পেসিং দেখানো যাবে, তাহলে সেইটা আমরা হোয়াইট বোর্ডে করতে পারতাম না। তো সেই কারণে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলটা এই কারণেই আনা যে আমরা সাবজেক্টে যে কনসেপ্টটা শিখছি সেইটাকে যেন আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডের সময় সব সময় যে ফিল্ডেই যেতে পারবো তার কোনো গ্যারান্টি নেই, বা ফিল্ডেই যেতে হবে এরকম না, কিন্তু আমরা কিছু ছবি দেখে কিছু ভিডিও অ্যানালিসিস করে সেগুলোর মধ্যে দিয়েও কিন্তু আমরা প্র্যাকটিক্যাল নলেজ গেইন করতে পারি। এবং আমি ইন্টারভিউর ক্ষেত্রে তখন বলতে পারবো গিয়ে যে তোমার এক্সপিরিয়েন্স কি, বলে স্যার আমি কোথাও জব করিনি, কিন্তু আমি এরকম 2টো বা 3টে প্রজেক্ট আমার আশেপাশে হতো বা আমার চেনা পরিচিতদের মধ্যে ছিল, সেটাকে আমি থেকে দেখেছি, অ্যানালাইজ করেছি, সেটাকে কাজ করিয়েছি, এইটুকু আমি করেছি, এটা আমি ব্যক্তিগতভাবে করেছি, কোনো সংস্থার হয়ে করিনি, তাহলে এটা আমি বলতে পারবো। তাহলে সেখান থেকে যদি কোনো কোয়ারি করে তাহলে আমি সেগুলো বলতে পারবো। তো সেটা হোয়াইট বোর্ডে দেখানো পসিবল না, 1 নম্বর। 2 নম্বর, এইটার সাথে এইটার বুঝতে পেরেছি, এবং এখান থেকে এখানে কেন আমার সাবজেক্ট কনসেপ্ট করার পর এটা করতে হবে, কারণ এখানে রিটেনটা ইম্পর্টেন্ট, এখানে রিটেন ইম্পর্টেন্ট। আর এইটা কোথায় ইম্পর্টেন্ট হবে, এটা হচ্ছে ইন্টারভিউ পারপাসের জন্য ইম্পর্টেন্ট হবে। অবশ্যই এর কিছু পার্ট এখানে, এর কিছু পার্ট এখানে লাগবে, কিন্তু মেজরিটি যদি দেখতে যাই তাহলে এমসিকিউ প্র্যাকটিস, মক টেস্ট দিয়ে আমার রিটেনটার ভালো মার্কস ক্যারি করতে হেল্প করবে, প্র্যাকটিক্যাল নলেজ সাবজেক্ট কনসেপ্টের সাথে যদি এইদিকে যাই তাহলে সেটা ইন্টারভিউতে হেল্প করবে। এইটা হয়ে গেল। এই টোটালটা নিয়ে যখন আমরা ইন্টারভিউতে যাচ্ছি, কি কি আমি জানি, আমি সাবজেক্টের কনসেপ্ট জানি, আর কি জানি, আমি এখান থেকে প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স, কিছু নলেজ আমার এখান থেকে আছে, আবার আমি এখানে এমসিকিউ মক টেস্ট প্র্যাকটিস করে এখান থেকেও আমার কোনটার সাথে কোনটার লিঙ্ক, কোনটার সাথে কে রিলেটেড নয়, এই টপিকগুলো জানা আছে। তাহলে এই 3টে নিয়ে যখন আমরা ইন্টারভিউটা দিতে যাচ্ছি, তাহলে তখন ইন্টারভিউ ক্লিয়ার হওয়ার চান্সেস অনেক বেড়ে গেল, কারণ এইটা আমার রিটেনের জন্য মার্কস বাড়িয়ে রাখতে হেল্প করেছে। এখান থেকে আমি প্র্যাকটিক্যাল নলেজ থেকে আমি ইন্টারভিউটা ভালো করে ফেস করতে পারবো। এর সাথে যেটা লাগবে আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা একটু পরে দেখাবো, ওয়েট করি, হ্যাঁ, যে আমরা মানসিকভাবে কিভাবে স্টেবল থাকবো, এত কিছু যে করবো তার জন্য তো মানসিক স্থিতি দরকার, তো সেইটা কি করে মেনটেন করতে হবে পরের স্লাইডে চলে যাব। নেক্সট আমাদের যেটা টপিক, যে এই কটা কভার করলে তবেই আমরা কোথায় যেতে পারবো, আমরা কিন্তু গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার হওয়ার যে ড্রিমসটা আমরা রেখেছি নিজেদের কাছে সেটাতে আমরা পৌঁছাতে পারবো এইগুলোকে করে। দেন আমরা চলে যাব এবার সাবজেক্ট কনসেপ্ট। দেখো সাবজেক্ট কনসেপ্ট বলতে আমরা কি কি বুঝবো। প্রথম সাবজেক্ট কনসেপ্ট মানে এখানে দেখা যাচ্ছে, দেখো কি লেখা আছে 1 নম্বর, যে টু বিল্ড ফুল কনসেপ্ট।
এটা মানে কি ফুল কনসেপ্ট কোনোদিন ক্লিয়ার করা যায়? কিসের জন্য ফুল কনসেপ্ট? গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার, এইটার জন্য যতটুকু নেসেসারি তার ফুল কনসেপ্ট কি করে হবে না, এক একটা সাবজেক্টকে কি করব, পড়বো, ডিটেল অ্যানালিসিস পড়বো, তারপরে কি করব, একটা 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 করে সবকটা সাবজেক্ট পড়বো। তাহলে কি শুধু কনসেপ্টই বিল্ড হতে হতে যাবে? একটু ধৈর্য ধরতে হবে তার জন্য। এবার দেখা যাচ্ছে যে আজকের উইকে দেখা যাচ্ছে আমরা ডে ওয়ানে আজকে ক্লাস করে নিয়েছি। ডে ওয়ানে পার্টিকুলার কোনো একটা সাবজেক্টের দেখা যাচ্ছে আমার একটা চ্যাপ্টার, দুটো চ্যাপ্টার, তিনটে চ্যাপ্টার হয়ে গেছে। ধর আজকে আমি সার্ভে পড়ছি, সার্ভে পড়তে গিয়ে আমার আজকে চেন, কম্পাস সার্ভে, এই দুটো আমার কভার হয়ে গেছে। তাহলে সেইখান থেকে কি করতে হবে, সেই যে কনসেপ্টটা আমরা শিখলাম, এবার কি হবে, আমরা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। অ্যাসাইনমেন্ট করো এবার তুমি। এই অ্যাসাইনমেন্টটা দেখা যাচ্ছে যে তোমার 2, 3 দুটো ডেটে তুমি রেডি করলে, বা আরেকটা ডেট লাগতে পারে। এখানে কতটা টপিক পড়া হচ্ছে এখানে ডে ওয়ানে তার উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে দেখা গেল যে আমার 4টে দিন চলে গেছে সপ্তাহে। এরপরে এবার কি করব, এইখানে আমার কুইক রিভিশন বা ম্যারাথন ক্লাস যেটা আমরা নেব, এইটার থ্রুতে তোমাদের কি হবে, অল সাবজেক্ট। কারণ একটা সাবজেক্ট আজকে পড়লাম, পরের মাসে আরেকটা সাবজেক্ট, তারপরের মাসে আরেকটা সাবজেক্ট। এবার পঞ্চম মাসে গিয়ে কি মনে হবে যে এইটা প্রথমের সাবজেক্টটা ওইটা কি ছিল? তাহলে এরকম তো করা যাবে না। তার মানে প্রথম মাসে দেখা যাচ্ছে যে আমরা যদি ফিল্ড সার্ভিস শুরু করছি বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স শুরু করছি, তাহলে ফার্স্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হলো, নেক্সট দেখা যাচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল হলো, তারপরে দেখা যাচ্ছে ফিল্ড সার্ভে হলো, এরপরে সয়েল মেকানিক্স হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে আমাদের হাইওয়ে হচ্ছে। এবার হাইওয়েতে গিয়ে কি মনে হবে যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা তো মনে করছে না। তাহলে আমাদের প্রত্যেকটা দিন এইভাবে সাজাতে হবে যে কিছুটা টাইম যেন আমার সাবজেক্ট যেটা চলছে ব্যাচের মধ্যে সেটার মধ্যে থাকি, আর বাকি যে রিমেনিং পার্টটা রয়েছে সারাদিনের সেইটাকে অ্যারেঞ্জ করে নিতে হবে। অ্যারেঞ্জ করে নিতে হবে ইন দ্য সেন্স হচ্ছে, আমি যদি 5 নম্বর সাবজেক্টে থাকি, তাহলে আমাকে কি করতে হবে, সপ্তাহের যে বাকি যে 6টা দিন রয়েছে, ওই 6টা দিন আমাকে হাফ অফ করতে হবে। একটা হাফ রাখবো ফিফথ সাবজেক্টের জন্য, বাকি 4টে উইক, এক একটা উইকের হাফ অফ পোর্শন যে 4টে সাবজেক্ট আগে হয়ে গেছে সেটার জন্য। তো সেই কুইক রিভিশনগুলো যখনই করতে থাকবো, সব সাবজেক্ট অ্যাট এ গ্ল্যান্সে মনে থাকবে। নেক্সট হয়ে যাচ্ছে আমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে। কিসের জন্য ডাউট ক্লিয়ারিং ক্লাসেসটা থাকবে হচ্ছে, ভয়েড কি কি রইলো, যে আমরা ঠিক আছে অ্যানালিসিস করলাম, রেগুলার অ্যাসাইনমেন্টও করছি, রিভিশনেও আছি, এরপরে আমাদের আরো কিছু জিনিস বেরিয়ে আসছে যে এটা আমি জানি না, বা এটা কি হবে, এইটা কিভাবে হলো, তাহলে সেটা কোথায় ক্লিয়ার হবে? সেটা কিন্তু ক্লিয়ার হবে ডাউট ক্লিয়ারিং ক্লাস। তো ডাউট ক্লিয়ারিং ক্লাসে কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে কোনো স্টুডেন্টকে একটা উইকে দেখা যাচ্ছে যে 100 টাস্ক দেওয়া আছে, যে 100 কোশ্চেন করতে হবে, বা 200 কোশ্চেন তার টাস্ক আছে, যে সে সেটাকে রেডি করবে, যেগুলো পারবে না সেগুলো ডাউট ক্লিয়ারিং ক্লাসে নিয়ে আসবে। এবার রেডি করবো মানে কি, আমি যেটুকু জানি সেটুকু থাকলেই হবে? আমাকে কিছু খুঁজতে হতে পারে, ঘাঁটতে হতে পারে, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, সার্চ করতে হবে, দিয়ে আমি টপিকটা বুঝলাম যে আচ্ছা এটা এই বলছে। এইরকম করে যখন আমরা নিজেদের চেষ্টায় আস্তে 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 আমরা কি করতে থাকবো, কোশ্চেনগুলো যখন করে ফেলতে থাকবো, এরপরে দেখা যাবে ওই 100 কোশ্চেনের মধ্যে হয়তো 10টা 15টা আটকে আছে। তো ওইটা ডাউট ক্লিয়ারিং ক্লাসে যদি কেউ নিয়ে আসো, তাহলে তার পক্ষে এটা আমাদের পক্ষে বোঝা সুবিধা যে আচ্ছা এই ছেলেটা এই মেয়েটা পড়া করেছে, এই স্টুডেন্ট পড়া করে এসছে। কি দেখে বুঝবো যে সে চেপে যাচ্ছে? এরকমও নয় যে আমার লজ্জা লাগবে এতজনের সামনে এইসব বলবো, দিয়ে চেপে গেলাম, দিয়ে 5-10টা কোশ্চেন দিলাম, এরকম ভাবে না। যে সবটা চেষ্টা করেছে 100টাই, খুবই চেষ্টা করেছে, তারপরে দেখা যাচ্ছে যে সে 80টা পর্যন্ত পেরেছে, 85টা পেরেছে, তারপরেরটা যখন সে নিয়ে আসবে, সে সেটা শেখার পর তার সেটা লাভ হবে, ওইটাই কাজে লাগবে। ওই লেভেলে সবাইকে যেতে হবে। এই নয় যে আমার 100টা টাস্ক আছে, আমি আজকে করতে পারিনি, তাহলে দিয়ে দাও স্যারেদের, যে স্যার এই 95টাই আমার আটকে গেছে, আমি 5টা পেরেছি। তো ওই রকম করলে কিন্তু কারোর লাভ হবে না। তো এই ভয়েডটা যেটা বলছি, যে ভয়েডটা যে ফিল করতে হবে, এটা কার ভয়েড? যে পরীক্ষা দেবে তার ভয়েড। তাহলে সেটা স্যারেরা করে দিলে হবে না, তাকে পুরো রেডি হয়ে আসতে হবে, যেটুকু আটকাবে সেটা ডাউট ক্লিয়ারিং ক্লাসে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হেল্প হবে। নেক্সট আমরা যাব, নেক্সট দেখে নেবো আর আমরা কি কি করবো, আমাদের কি কি স্ট্র্যাটেজি রয়েছে।
এমসিকিউ প্র্যাকটিসে যেটা বলছিলাম, এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে কি হবে, কাট করতে হবে এটা। এমসিকিউ প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস মানে আমরা বুঝি আবার যে এমসিকিউ মানে হচ্ছে যে দুটো তিনটে চারটে বই নিয়ে নাও, দিয়ে ঝপাঝপ মুখস্থ করো, চাকরি মারো। এই কনসেপ্টটা 2016 সাল থেকে 2018 সাল পর্যন্ত মোটামুটি একটু কাজ করেছে, যে বই মুখস্থ করো, চাকরি মারো। কারো কারো হয়েছে, হয়নি আমি বলবো না। এখন আর হবে বলে মনে হচ্ছে না। কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা সবাই ফলো করছো। ওখানে দেখা যাচ্ছে যে অনেকের বক্তব্য যে আমায় আর কত পড়তে হবে। কোয়েশ্চেনটা এক্সাক্ট উল্টো হতে পারে। মানে দেখা যাচ্ছে আমাকে পড়তেই হবে না, আমি যা পড়েছি না, আমায় শুধু কি করতে হবে, কাট করতে হবে নেগেটিভ মার্ক। মানে কি, মানে দেখা যাচ্ছে ধরো যে আমাদের পিএসসি এইতে আমরা যে 2020-তে যে রিটেনটা দিয়েছি, সেটার জন্য যখন দেখা যাচ্ছে যে মার্কস এসছে, তখন ইউআর এর মার্কসটাই আমি বলছি যে 114 দিয়েছে অলমোস্ট। তো এখানে দেখা যাচ্ছে যে কেউ 110 পেয়েছে, কেউ 105 পেয়েছে, কেউ 100 আছে, নিচে তো আছেই আরো। তো দেখা যাচ্ছে এরাও কিন্তু কেটে গেছে, এরা কেটে গেছে। তার মানে কি, যে 100 পেয়েছে, 105 পেয়েছে, 110 পেয়েছে, তারা কি জানে না কিছু? মানে তাদেরকে কি প্রচুর পড়তে হবে? ব্যাপারটা একদম উল্টো হতে পারে। কিরকম উল্টো হতে পারে, যে এই নাম্বারটা পেলো কি করে, কেউ 110 কি করে পেলো, দেখা যাচ্ছে সে পেয়েছিল অনেক, দেখা যাচ্ছে 65 সে কারেক্ট অ্যান্সার করে দিয়েছে, তো এখান থেকে 2 করে 130 সে মেরেছিল, তাহলে ওখান থেকে 110-এ কি করে এলো? 20 নাম্বার কোথায় গেল? 20 নাম্বারটা কোথায় গেল? দেখা গেল যে সে হয়তো 95 অ্যান্সার করে দিয়েছে, বাকি সব তার মাইনাস হয়ে গেছে। তাহলে তাকে কিন্তু বেশি পড়তে হবে না চাকরিটা পেতে, তাকে কি করতে হবে, নেগেটিভটা কমাতে হবে, লোভটা ছাড়তে হবে পরীক্ষার হলে। মনে হয় না যে আরেকটা মারি, এই কম্পিটিশনের বাজার, এইটুকু মারলে কি পাবো? আমি যেটুকু জানি আমি ওইটুকুই মারবো, তাহলে পাবো কি পাবো না সেটা আমার, তাহলে আমার ঘাটতি আছে, আমাকে বাড়িতে আরো তৈরি হতে হবে, বাড়িতে আরো রেডি হতে হবে। আমার যদি মনে হয় যে যে কটা আমি সঠিক জানি সে কটা মারলে আমি পাবো না, যে আমি 40টা সঠিক জানি, তাহলে আমি 40টা মারবো এবং আমি জানি পাবো না, তাহলে আমি কি করবো, সেই লোভে আমি 80টা মারবো? এইটা করবো না, আমি 40টাই মারবো, চলে আসবো। তার মানে আমার প্রিপারেশনে এখনো খামতি আছে, তাহলে আমাকে ওইখানে রেডি হতে হবে, এইখানে গাদা মেরে দিতে হবে না। দ্যাট ইজ হচ্ছে নেগেটিভ মার্কিংটা কমাতে হবে, যে একটা চাপ থাকে সবার, যে আমাকে এইবার একটা পেতেই হবে, যদি না পাই তাহলে কি হবে, এই চাপে পড়ে গিয়ে কি করে, বেশি করে অ্যান্সার করবো, বেশি করে অ্যান্সার করবো, বেশি নম্বর পাবো, কি দিয়ে বেশি নেগেটিভ হয়ে গেল, কাট অফ থেকে নেমে গেল, আউট। তাহলে এই প্রেশারটা সরাতে হবে মাথা থেকে, যে আমাকে চাকরিটা এখনই পেতে হবে। পাওয়ার হলে তো এমনিই পাবো, এটা তো নিজেকে বলে বলে চাপটা বাড়িয়ে একটা ওভারবার্ডেন প্রেশার সারাদিন বয়ে বেড়াচ্ছি, এটা ভালো জিনিস, প্রোগ্রেসের জন্য এটা ভালো জিনিস না। নেক্সট চলে যাবো আমরা, যে ভিজুয়ালাইজ করতে পারবো আমাদের এক্সাক্ট র্যাঙ্কিং কিভাবে, মক টেস্ট দিয়ে না কি করে, কিভাবে নেগেটিভ কমানো যায়। মক টেস্ট দেবো, সাবজেক্ট ওয়াইজ দেবো, একটা সাবজেক্ট হলো মক টেস্ট হয়ে গেল, এটা উইকলিও হতে পারে, মান্থলিও হতে পারে, মান্থে 2 টাইমসও হতে পারে, ডিপেন্ড করছে সাবজেক্টের উপর, টপিকের। মাল্টিপল সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, দেখা গেল আমাদের 2-3টে সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে, তাহলে তখন ওই 3টে সাবজেক্টকে নিয়ে যদি একটা মক টেস্ট হয়, তাহলে সেটা আর একটু বুঝতে হেল্প করবে যে 3টেকে একসাথে কিভাবে মনে রাখতে পারছি। নেক্সট চলে যাবো ফুল লেন্থ, যে আমাদের সব সাবজেক্ট কভার, বা এরকম হতে পারে কোনো পরীক্ষা এসছে, কোনো পরীক্ষার সামনে এবার তখন মক টেস্ট নেবো, তখন কি ওই 4টে সাবজেক্ট পড়ানো হয়েছে সেইটুকুই নেবো, তখন ফুল লেন্থ মক টেস্ট নিতে হবে, যে কটা পড়ানো হয়েছে সে কটা তো থাকবেই, অন্য সাবজেক্ট থেকেও কোশ্চেন থাকবে, করতে হবে, পরীক্ষা সামনে চলে এলে তখন করতে হবে। তাহলে আমাদের ফুল লেন্থ মক টেস্ট, তাহলে এইটা হয়ে যাচ্ছে। এইটার পরে এবার কি পাবো, ডিটেল অ্যানালিসিসটা পাবো, যে কোন কোয়েশ্চেনটার অ্যান্সার কেন এটা হলো, তার সাথে কি পাবো, সলিউশন একই হলো, অ্যান্সার কি পেয়ে যাবো, এটা কোনটা কারেক্ট অ্যান্সার, বাকিগুলো কেন নয়, এটা হবে আফটার ইচ মক টেস্ট। নেক্সট এবার এই যে ভিজুয়ালাইজ বলছিলাম, যে এক্সাক্ট র্যাঙ্কিং, আমি যে মক টেস্ট দিচ্ছি তা আমার র্যাঙ্কটা কোথায়, এটা আমি কি করে বুঝবো। এইটা আমাদের অ্যাপ্লিকেশনে তোমরা দেখবে আগের ভিডিও থেকে অনেকেই একটা ডাউনলোড করে রেখেছো,
এই ভিডিওটা তাদের জন্য, সবারই জন্য, এবং যারা করনি তাদের জন্য। অ্যাপ্লিকেশনটা এন্টার করলে দেখতে পাবে যে ওখানে আমরা কিন্তু মক টেস্ট অলরেডি আপলোড করে দিয়েছি। 17 তারিখে আমরা আপলোড করে দিয়েছি, অনেকে পরীক্ষাও দিয়ে নিয়েছো। তো পরীক্ষা দেওয়ার পর ওখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে কিভাবে আমরা কি কি পরীক্ষা দিচ্ছি, যে এইখানে নিজেরা চেক করতে পারি, প্রত্যেক স্টুডেন্ট চেক করতে পারে। কি চেক করতে পারবে? মক টেস্টের পারফরমেন্স গ্রাফ কেমন। মানে দেখা যাচ্ছে আজকে একটা পরীক্ষা হলো মক টেস্ট, 15 দিন পরে আরেকটা হলো, আরো 15 দিন পরে আরেকটা, আরেক মাস পরে একটা। তো এই প্রত্যেকটা মক টেস্টে আমার পারফরমেন্স উঠছে না নামছে, এইটার ডিটেল গ্রাফ অ্যাপ্লিকেশনের মধ্যে থাকবে, সেটা আমরা তোমাদের পরে ডেমো ক্লাসে দেখিয়ে দেবো। নেক্সট পয়েন্টে এবার চলে যাব, যেটা যে ইচ স্টুডেন্ট অলসো কম্পেয়ার হিজ অর হার র্যাঙ্ক উইথ আদার স্টুডেন্ট। মানে কি, আমি একটা পরীক্ষা দিয়েছি, তুমি দিয়েছো, তোমার আরেক বন্ধু দিয়েছে, সেন্ট্রয়েডে সবাই পরীক্ষা দিয়েছে যারা প্রিপারেশনের মধ্যে আছে। এবার দেখা গেল যে ওই 300-400 ছেলের মধ্যে আমার র্যাঙ্কটা কোথায়, যে টপ করেছে সে কত পেয়েছে, আমি কত পেয়েছি, আবার অ্যাভারেজ মার্কস কত ব্যাচের, প্লাস হচ্ছে টপার বা অ্যাভারেজ একটা পার্টিকুলার কোয়েশ্চেনে কত টাইম নিয়েছে। ধরো তুমি হাইয়েস্ট পেয়েছো ব্যাচে, তাহলে তুমি 7 নম্বর নাম্বার 7 কোয়েশ্চেনটা করতে কত টাইম ইল্যাপস করেছো, আমি সেটার সাথে নিজেরটা কম্পেয়ার করতে পারবো যে ওই কোয়েশ্চেনটাতে আমি কতক্ষণ সময় নিয়েছি। তাহলে এইটা দেখলে এটা বোঝা যাবে যে কোন কোয়েশ্চেনটা আমাকে বেশি ভাবাচ্ছে পরীক্ষা হলে, কোনটা আমাকে বেশি সময় কেড়ে নিচ্ছে, তাহলে আমাকে ওই কোয়েশ্চেনগুলো ডিটেক্ট করতে হেল্প করবে। ওকে, এবং গ্রাফটা দেখলে আমি বুঝতে পারবো যে সারা বছরে আমার গ্রাফটা কি আস্তে আস্তে উঠছে, আমার গ্রাফটা কি উঠছে। আমরা যদি এখানে দেখি, যেখানে আমার আমি ফার্স্ট এটা দেখা যাচ্ছে যে ধরো আমার এদিকে টাইম, এদিকে আমার টাইম, এদিকে ধরো 30 ডেজ, 60 ডেজ, 90 ডেজ, 120 ডেজ। এবার এখানে দেখা যাচ্ছে যে আমি এখানে কত মার্কস পেয়েছিলাম, এখানে পেয়েছি, এখানে পেয়েছি, আবার দেখা যাচ্ছে এখানে মার্কস কমেছে, আবার এখানে মার্কস বেড়েছে, আবার বেড়েছে। তাহলে দেখা যাবে যে আমার এরকম একটা গ্রাফ আসছে। এটা হচ্ছে মার্কস অবটেন্ড। তো এই গ্রাফটা ওখানে দেখা যাবে, আমাদের অ্যাপের মধ্যে দিয়ে দেখা যাবে। ইচ কোয়েশ্চেনে এই কম্প্যারিজনটা করা যাবে যে কে কত সময় নিচ্ছে। তো দ্যাট ইজ হচ্ছে আমাদের নিজেদের কম্পেয়ারও করতে পারবো আদার স্টুডেন্টদের সাথে, এবং টাইমিংগুলোও দেখতে পাবো। নেক্সট আমরা চলে যাব মক ইন্টারভিউতে। মক ইন্টারভিউর মধ্যে আমাদের বলেই দিয়েছিলাম আগে যে প্র্যাকটিক্যাল নলেজ যেটা, সেটা মেনলি হেল্প করবে, সেটা হচ্ছে আমাদের ইন্টারভিউ পারপাসের জন্যই প্র্যাকটিক্যাল নলেজটা কাজে লাগবে বেশি করে। তো এইটাই আমরা বলছি এখানে যে আমরা কি করতে পারি, একটা হচ্ছে রিয়েল টাইম আমরা ইন্টারভিউর ব্যবস্থা করতে পারি, তাই না? রিয়েল টাইম মক ইন্টারভিউ হবে, কিভাবে করব? দেখা গেল ধরো 100 জন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্টের কি করা হলো, একটা মক টেস্ট নেওয়া হবে ফার্স্ট। এটা আমরা 4 মান্থ ইন্টারভালে এই কোর্সটা চলবে, ফুল কোর্সের মধ্যে এটা ইনক্লুডেড। প্রত্যেক 3 to 4 মান্থস ইন্টারভ্যালে মক টেস্ট হলো। মক টেস্টটা 100 জন দিল। এবার এই 100 জনের মধ্যে থেকে আমরা আগে থেকে কি করে রাখবো, আমরা ভ্যাকেন্সি বলে রাখবো। যে ভ্যাকেন্সি দেখা গেল যে আমাদের যেমন হয় যে যত স্টুডেন্ট এবং তার রেসপেক্টে রিয়েল টাইমে, এই যে আমরা পিএসসি দিচ্ছি, এমএসসি পরীক্ষা দিচ্ছি, তো বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় বিভিন্ন ভ্যাকেন্সির জন্য। তো সেই অনুযায়ী ভ্যাকেন্সি কখনো এটা 20 থাকবে, আবার কখনো ভ্যাকেন্সি এটাতে 5 থাকবে। তো দেখা গেল যে পিএসসি পরীক্ষা, তখন আমার ভ্যাকেন্সি এটা 20 থাকতে পারে, আবার যখন এমএসসি পরীক্ষা দিচ্ছি ভ্যাকেন্সি 5। সেই ভ্যাকেন্সিটাকে আবার আমরা কাস্ট কোটাতে ফেলে দেবো। কেন ফেলবো? কারণ রিয়েলিটিতে তাই হচ্ছে, যে দেখা যাচ্ছে আমি ইউআর ক্যাটাগরি একজন, আমার দেখা যাচ্ছে 114 নাম্বার আমার পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাট অফ করে দিয়েছে। এবার দেখা যাচ্ছে যে এসসি আছে, সে 105 পেয়েছে, সে পেয়ে গেছে, কিন্তু ইউআর 105 পেয়ে সে পায়নি। তাহলে এখানে আমরা এইভাবে সবাইকে মেরিটের বেসিসে করতে পারি না। কারণ দেখা যাচ্ছে যে একজন ক্যান্ডিডেট যে এই
কাট অফের যে সুবিধাটা রয়েছে সেই সুবিধাটা যে অ্যাভেল করতে পারবে, তাহলে তার ক্ষেত্রে কম নাম্বার হলেও হবে, তাহলে তাকে সেখান দিয়ে ইভ্যালুয়েট করতে হবে। তো সেই কারণে আমরা কাস্ট সিস্টেমে যদি 5টা সিট থাকে তাহলে ইউআর কত, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এরকম থাকবে। আবার এখানে 20টা সিট যদি হয় তাহলে তার যা ডিস্ট্রিবিউশন হবে সেটাও থাকবে। সেই অনুযায়ী এবার আমরা দেখা গেল যে সিলেক্ট করে নিলাম যে 5জনকে সিলেক্ট করে নিয়েছি। তো এই 5জনকে যখন সিলেক্ট করলাম তার এগেনস্টে আমরা কতজন ডাকবো, 15 জন ডাকবো। তাহলে 15 জনকে ইন্টারভিউতে রেখেছি। তো 15% যে ইন্টারভিউ দেবে তার মধ্যে থেকে আমরা কি নেব, 5জনকে নেব, বাকি 10 জন বাদ যাবে। তো এই 15 জন কি করবে, আমরা যখন রিয়েল টাইম ইন্টারভিউ করব, এই যে টেবিলের এই পারে আমরা থাকবো, যারা অলরেডি বিভিন্ন সেক্টরে গভর্নমেন্ট জব করে এসছে সেরকমই পার্সন থাকবে সবাই, এবং টেবিলের ওপারে তুমি তো রয়েছো। এবার দেখা যাচ্ছে যে ইন্টারভিউ যখন কোয়েশ্চেন আনসার হচ্ছে, এই যে সিটটা তুমি এসে বসলে, এইটা বসতে পারবে কতজন, 15 জন, কিন্তু ব্যাচের স্টুডেন্ট কত ছিল, 100 জন। তাহলে বাকি 85 জন কি করবে, বাকি 85 জন আবার 3 মাস পরে যে ইন্টারভিউ সেশনটা হবে তার আগে যে মক টেস্ট হবে সেইটার জন্য আরো ভালোভাবে রেডি হবে, যে তারাও যেন এসে ওই সিটটায় বসতে পারে। কারণ এই কম্পিটিশনটা ঘরেই যদি না তৈরি করি তাহলে সেটা হলে গিয়ে ফিল হবে না, এটা সারা বছর একটা ফিলিংসের ব্যাপার, তবেই কাজ করা যাবে এতগুলো। তো এখানে এই জিনিসটা করানো হবে যে যেটা হচ্ছে 100 জনের মধ্যে থেকে আমরা 15 জনকে মাত্র বেছে নেব। তাহলে এই 85 জন শুধু তৈরি হবে পরের জন্য না, 85 জন সামনে থেকে দেখবে, সেটা অনলাইন বা অফলাইন যেরকম মনে হোক, যে সেই ব্যাচে যে পেয়েছে ইন্টারভিউতে সে সিটে বসে পরীক্ষা দেবে, বাকিরা অফলাইন ব্যাচে পিছন থেকে দেবে। যারা অনলাইনে রয়েছে তোমরা কি করবে, তোমরা তোমার বাড়ি থেকে বসে দেখবে, কিন্তু দেখতে তুমি পাবে। এবার তুমি যদি ইন্টারভিউটা ক্র্যাক করেছো যে 15 জনের মধ্যে তোমার নাম আছে, তাহলে তোমার লাইভে ইন্টারভিউ নেব আমরা, তুমি ওখান থেকেই বসে ইন্টারভিউ দেবে, বাকিরা সেটা শুনবে, তোমার ব্যাচের যারা পায়নি তারা চেষ্টা করবে পরেরটায় পাওয়ার। তো এইটা চলবে আমাদের এখান থেকে। তো এই যে ইন্টারভিউটা যে 15 জনের নিলাম, নিয়েই কি শেষ, যে আচ্ছা এই 5 জন সিলেক্টেড, তা সিলেক্ট হয়ে কি হবে, একটা পেনের ঠোঙা পাবে বা মিষ্টির ঠোঙা পাবে, তাহলে কি চাকরি হলো? কিন্তু ওই পেনের ঠোঙা ওই মিষ্টির ঠোঙাটা কিন্তু 10-20 টাকা দাম দিয়ে বিচার করা যাবে, ওইটা একটা অ্যাচিভমেন্ট, ওটাকে অর্জন করতে হবে। ওটা 10 টাকার মিষ্টি এমনি দোকানে কিনতে পাওয়া যায়, একটা পেন 10 টাকায় কিনতে পাওয়া যায়, কিন্তু আমি ব্যাচে পারফর্ম করে একটা 10 টাকার মিষ্টির প্যাকেট আর 10 টাকার যদি পেন পাই, সেটা একটা অ্যাচিভমেন্ট, সেটা 20 টাকার ইকুয়াল না। তো এটা একটা ব্যাপার। তাহলে সেইটা নিয়ে কি সান্ত্বনা না, এই 15 জনের মধ্যে যে 10 জন কেটে গেল তাদেরও অ্যানালিসিস যেমন হবে, আবার এই 5 জন কেন পেলো সেটারও অ্যানালিসিস হবে, এবং যদি কারো কিছু রেকটিফিকেশন, যে এই যে 10 জন পায়নি এদেরও কিছু রেকটিফাই করতে হতে পারে। আবার এই 5 জন পেয়েছে তার কারণ এটা হতে পারে যে বাকি 10 জন হয়তো এর থেকে উইক ছিল, অন্য কেউ ভালো কম্পিটিটর থাকলে সে হয়তো পেত না, তাহলে তারও কিছু প্রবলেম থাকতে পারে, যে 5 জন পেয়ে গেছে মানে এখানে তার মানে আর কিছু রেকটিফাই করা আছে এরকম নয়, করতে হতেই পারে। তো এইটা দেখা যাচ্ছে যে রেকটিফিকেশন সবার হবে, যদি কারোর থাকে সে পাক বা নাই পাক। আর যে 85 জন পেলো না তাহলে চেষ্টা করবে পরেরটার জন্য, তাহলে আমরা রিয়েল টাইম একটা কম্পিটিশনে থাকতে পারবো। নেক্সট চলে যাবো আমরা কোথায়, যে টু বিল্ড টেকনিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল এবিলিটি, এইটারই কথা বলছিলাম তখন, যে মাথাটা ঠিক রাখবো কি করে। অনেকে যেমন দেখা যাচ্ছে নেগেটিভ খেয়ে যাচ্ছে, নেগেটিভ খেয়ে গিয়ে চাকরিটা তার মিস হয়ে যাচ্ছে। আবার এরকম অনেকে আছে যে নেগেটিভটা সে করছে সেটা কিন্তু মাথাটা ঠান্ডা রাখছে না বলে, এটাও হতে পারে। দেখা গেল এত তাড়াতাড়ি করছে, কোশ্চেনটা পড়লো, একটা নট ছিল, নটটা পড়তে ভুলে গেল, দেখলোই না, বা প্রথম লাইনটা পড়েই মনে হলো পারবো না, দিয়ে আর পুরোটা পড়লো না। বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে যে ওই কোশ্চেনটা যখন পড়ে দেখছি বাড়ি ফিরে, তখন আমি দেখছি যে এইটা তো হলে পারতাম, আমার সাথেই হয়েছে। একটা কোশ্চেন তাড়াতাড়ি করতে গেলাম, কিন্তু ওটা শিওর শর্ট কোশ্চেন, মানে ওটা আমি মাথাটা ঠান্ডা রাখলেই ওই কোশ্চেনটা একদম 100% অ্যান্সার ঠিক মারবো। কিন্তু ওই যে চেনা কোশ্চেন, তাহলে একটু তাড়াতাড়ি করে সময় বাঁচিয়ে নি, সেটা করতে গিয়ে কি হলো, আমার ওখানে নেগেটিভ হয়। আবার এরকম আছে যে যেটা দেখা যাচ্ছে মারবো কি মারবো না, মানে আমি জানি কিন্তু একটা ম্যানিয়া কাজ করে না, যে না না মনে হচ্ছে ভুল হয়ে যাবে, মানে কোনো কারণ নেই, জাস্ট জানি কিন্তু মনে হচ্ছে যে না না মারলে ভুল হয়ে যাবে, ওটা হয়তো মারলামই না, বাড়িতে এসে দেখছি মারলেই ঠিক হতো। তাহলে এই যে কোন কোশ্চেনটা বাঁচবো, কোনটাকে ছাড়বো, কোনটাকে সময় দেবো, কোনটাকে সময় দেবো না, ওটাই বললাম যে আমাদের অ্যাপ্লিকেশনে এই সুবিধাটা থাকবে যে কোন কোশ্চেনটা আমি কত টাইম কাটাচ্ছি, তাহলে সেটা অ্যানালাইজ করে নিজে বুঝতে পারবো যে আমার এই ধরনের কোশ্চেনগুলোতে বেশি সময় চলে যাচ্ছে, তাহলে সেই কোশ্চেনগুলোকে নিয়ে আমাকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে। নেক্সট পয়েন্টে যাব আমরা, যে এইটাই
আমাদের হেল্প করবে যে ক্যামেরার সামনে কিভাবে হচ্ছে বা ইন্টারভিউ বোর্ডের সামনে কিভাবে ফেস করতে হয়, এটা হেল্প করবে। তাহলে সেটা করলে আমাদের মক ইন্টারভিউটা এই চ্যাপ্টারটা থেকে আমার ইন্টারভিউতে অনেকটা গ্রোথ হয়ে যাবে। কোয়েশ্চেন যে প্রিভিয়াস ইন্টারভিউতে যা যা আস্ক করেছে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে, মানে আমরা পিএসসি, এমএসসি, এমএসসির মধ্যে কেএমসি, কেএমডিএ, তাছাড়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিয়েছি। তো সেই সমস্ত জায়গা থেকে আমরা যত ফিল করেছি, এবং আমাদের যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন তারা প্রত্যেকেই গভর্নমেন্ট জব করেন এবং 2-3 জায়গায় জব করেছেন। তো সেই যে ব্যাপারটা আমরা এখানে ফুটিয়ে তুলবো যে বিভিন্ন পরীক্ষাতে কি কি রকমের কোশ্চেন হয়েছে প্রিভিয়াসলি, এই নলেজটা যদি পুরোপুরি না দেওয়া হয় তাহলে যে ইন্টারভিউ কোনোদিন ফেস করেনি বা ইন্টারভিউ ফেস করেছে তো অনেক বছর আগে, 20 বছর আগে, তাহলে তার পক্ষে এটা ক্রিটিক্যাল হয়ে যাবে, এটা অ্যানালাইজ করা এটা ক্রিটিক্যাল হয়ে যাবে। যারা পরীক্ষা দিচ্ছে 20 বছর আগের ইন্টারভিউ আর আজকের ইন্টারভিউ, আমরা 2 বছর আগের কোশ্চেন প্যাটার্নে দেখতে পাচ্ছি কত চেঞ্জেস। তো 20 বছর আগের কোশ্চেন ইন্টারভিউতে যা ধরা হয়েছিল সেটা আজকের ইন্টারভিউতে ধরা হবে না। তো সেই প্রেজেন্ট যে কোশ্চেনগুলো আস্ক হচ্ছে সেইগুলোও থাকবে আমাদের মক ইন্টারভিউর মধ্যে। নেক্সট হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে আমরা কি করতে পারি। প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে একটু আগেই বলেছিলাম যে আমার একটা ভিডিও অ্যানালিসিস হতে পারে প্র্যাকটিক্যাল প্রজেক্টে, যে একটা কলাম আছে তার মেম্বার্স কোথায়, বা একটা কলাম গিয়ে ওখানে আমার বিমের সাথে কিভাবে কানেকশন হচ্ছে, তার বার বেন্ডিংটা কেমন হবে, ডিজাইন কি হবে, কেন করছি, এই সমস্ত যে ব্যাপারটা সেটা যদি আমরা ভিডিওটাকে অ্যানালাইজ করি কোন একটা প্রজেক্টের, একটা ছোট বাড়ি করলাম, যে একটা 2 BHK একটা ফ্ল্যাট বা ওইটুকুই জাস্ট একটা বাড়ি, তাহলে ওই বিল্ডিংটার এস্টিমেট যদি আমরা বুঝতে পারি বা কিভাবে ডিজাইনটা হচ্ছে যদি বুঝতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এখানে ডিজাইনটা বুঝতে মনে রাখতে সুবিধা হবে। মানে পড়াটা তো সবসময় এরকম নয় যে নোটটা দিয়ে দিলাম, নোটটা মুখস্থ করলাম, পরীক্ষায় এলো এমসিকিউ বুলি দিলাম, ব্যাস চাকরি হয়ে গেল, এইরকম কিন্তু নয় ব্যাপার। নেক্সট হচ্ছে অকেশনাল সাইট ভিজিট থাকবে। অকেশনাল সাইট ভিজিট থাকতেই পারে, যে যে বিল্ডিং একটা করছি কোনো একটা সময় দেখা যাচ্ছে পাশাপাশি বিল্ডিং হচ্ছে, আমরা সবাই মিলে একবার ওখানে ক্যামেরা নিয়ে তাক করলাম যে আচ্ছা কি চেক করতে হবে, কি কি কাজ হচ্ছে, কোন কাজটা ভালো হয়েছে কোন কাজটা খারাপ হয়েছে, দেখে বুঝবো কি করে। এরপরে যে কাজটা যতটা হয়ে রয়েছে সেটা দেখে আন্দাজ করবো কি করে যে এর পরে কি হতে চলেছে। তাহলে এই টোটাল ব্যাপারটা বোঝার জন্য অকেশনাল সাইট ভিজিটের দরকার হবে। নেক্সট আসছে আমাদের মডেল ডেমনস্ট্রেশন। মডেল ডেমনস্ট্রেশন কিছু না, দেখে মনে হচ্ছে অনেক কিছু ব্যাপার। ধরো দেখা যাচ্ছে যে আমি চেন সার্ভে করতে গিয়ে স্লোপ কারেকশন আমরা পড়েছি, এই স্লোপ কারেকশনটা এই ঘরে বসেই একটা জাস্ট একটা টেপ নিয়ে, একটা টেপ মেজারমেন্ট টেপ, সেইটাকে নিয়ে আমরা স্লোপ কারেকশনটা কিভাবে বুঝে ফেলতে পারি, বা সেইটাকে নিয়ে আমরা সাইড কারেকশন কিভাবে বুঝে ফেলতে পারি। আবার দেখা যাচ্ছে যে হাইড্রোলিক জাম্প বোঝাতে গিয়ে আমি একটা এক্সাম্পল ইউজ করি, যে ক্রিকেটের বল যখন 4 হচ্ছে বাউন্ডারির দিকে যখন হচ্ছে, 4 মেরেছে ব্যাটসম্যান, বলটা যাচ্ছে সাইডে যে বাউন্ডারি আছে সেটাতে গিয়ে যখন ধাক্কা খাচ্ছে তখন কি হচ্ছে, বলটা রাইজ আপ হয়ে যাচ্ছে। তো এইটাকে হাইড্রোলিক জাম্পের সাথে মনে রাখতে বলি, কারণ হচ্ছে যে বলটা সুপার ক্রিটিক্যাল ভেলোসিটিতে ছিল, হাই ভেলোসিটিতে ছিল, যেই মাত্র অবস্ট্রাকশন পেলো তখনই কি হয়ে যাচ্ছে, ওটা ভেলোসিটি হেডটা ডেটাম হেডে ট্রান্সফার হচ্ছে, বলটা লাফিয়ে উঠছে, কিন্তু ভেলোসিটিটা ডিক্রিজ করে যাচ্ছে এখানে, তাহলে বলটা আর বেশি দূর যেতে পারছে না, দড়িটা টপকেই খুব কাছেই থেকে যাচ্ছে। তো এইটা হাইড্রোলিক জাম্প, এইটা আমরা মডেল ডেমনস্ট্রেট করতে পারি। আমরা ফ্লোরের মধ্যে যদি একটা পাইপের মুখটা চেপে ধরে খুব জোরে জল ছাড়ি, সামনে যদি একটা ছোট্ট পাথর রেখে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে ওখানে ধাক্কা খেয়ে জলটা উঠছে এবং এনার্জি ডিসাপিয়েশন হচ্ছে, তাহলে এটা দেখা যাবে। এগুলো দ্যাট ইজ হচ্ছে মডেল ডেমনস্ট্রেশন। নেক্সট আমরা দেখব আমাদের এই টপিকটা নিয়েও অনেকদিনই বলার ছিল, যে এই যে এত তোমাদের কথা বলছি, এই যে বড় বড় কথা হতে পারে, লেকচার মনে হতে পারে, কারোর জ্ঞান ট্যান মনে হয়, কেউ কেউ লেখো মাঝে মাঝে, বেশ ভালোই লাগে, মজা। তো তোমাদের জন্য বটে, এবং যারা ভাবছো যে যাবো কি যাবো না, আচ্ছা এরা যে এই সমস্ত করছে, প্যানেল লাগিয়েছে, এইসব ভিডিও দিচ্ছে ইউটিউবে, তা এরা নিজেরা ব্যাটা কি করেছে, তো এরকম কারো কারো মনে হতেও পারে। আর মনে হওয়াটা স্বাভাবিকও বটে, কারণ আমি যদি কারো কাছে যেতে চাই তাহলে সে কি করেছে বা সে কি দেবে সেটা তো আমার জানার দরকার হবে, এবং সেটা জেনে আসাই ভালো, স্টুডেন্টের তরফ থেকেও ভালো, আমাদের তরফ থেকেও ভালো। কিছু বলবো না এখানে, আমি কি কি সাবজেক্ট নেব এখানে। এখানে আমি সৌরভ বসু, আরেকবার ইন্ট্রোডিউস করছি। আমি নিজে ডিপ্লোমা করেছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং তারপরে আমি বিটেক করেছি। এটা হচ্ছে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান।
এরপরে তোমাদের কি কি সাবজেক্ট পড়াবো সেগুলো আমার হচ্ছে এখানে সয়েল অ্যান্ড ফাউন্ডেশন আছে, হাইওয়ে আছে, হাইড্রোলিক্স অ্যান্ড ফ্লুইড মেকানিক্স, পাবলিক হেলথ যেটা আমরা ওয়াটার, ওয়েস্ট ওয়াটার, নয়েজ পলিউশন এটসেট্রা, ফিল্ড সার্ভে, হাইড্রোলজি অ্যান্ড ইরিগেশন, কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, এই কটা হচ্ছে আমার সাবজেক্ট। সন্দীপ আছে, সন্দীপ মুখার্জি আছে আমার সাথে। তো সন্দীপ তো অনেকদিন কোভিডের জন্য আসতে পারেনি আমাদের এখানে, তো পুরো সেট আপটা যেহেতু আমাদের ক্লাসরুমে এখানে রয়েছে, তো সেই কারণে সন্দীপকে ভিডিওতে দেখা যায়নি। তো আগামী কয়েকদিনের মধ্যেই সন্দীপও আসবে সামনে। নেক্সট আমি চলে যাব যে কোয়ালিফাই আমি কোথায় কোথায় করেছি। আমি লাস্ট কেএমডিএ তে চাকরি করেছি, তার আগে আমি পিএসসিতে পিডাব্লিউডি ক্লিয়ার করেছিলাম। ক্যান্টনমেন্ট বোর্ড, এটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্ট সংস্থা, এখানে আমি চাকরি করেছি। এর আগে আমি কেএমসি 2011-তে কেএমসি কোয়ালিফাই করেছি। তো সেই ক্ষেত্রে আমার এইটা এবং এইটা, এই দুটো হচ্ছে আমার এমএসসি পরীক্ষা, এটা তো পিএসসি পরীক্ষা, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষা। তার আগে আমি সেলে এখানে কন্ট্রাকচুয়ালে ছিলাম। আমি কলেজ ক্যাম্পাসিং থেকে মেকন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মেকন ইন্ডিয়া লিমিটেডের থেকে, মেকন গভর্নমেন্ট আন্ডারটেকিং সংস্থা, ক্যাম্পাসিং আমাদের জব দিয়েছিল। তো এখানে আমি এক্সটেনশন প্রজেক্টে আমি এখানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার এখানে আমি জব করেছি। নেক্সট আসছে আমাদের লেকচারার, কোয়ালিফাই করেছিলাম 2018-19-এ। তো ওখানে জয়েন করিনি আমি, আপাতত সেন্ট্রয়েডেই পুরোপুরি গভর্নমেন্ট প্রিপারেশন ক্লাসের জন্য ফুল টাইমার হিসাবে আমি কাজ করি। আর কনস্ট্রাকশনে ফিল্ড এক্সপিরিয়েন্স আমাদের কি কি আছে অলরেডি বললাম যে কেএমডিএতে আমি কাজ করেছি 3 ইয়ার্সের উপর। ক্যান্টনমেন্ট বোর্ডে আমি ছিলাম অলমোস্ট 4 ইয়ার্স, এবং তার আগে ইসকোতে 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে। টিচিং এক্সপিরিয়েন্স বলতে 2014 সালে আমি ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড থেকে, এখান থেকে আমি চাকরি ছেড়ে সেন্ট্রয়েডে ফার্স্ট শুরু করি 2014 সালে, সেই হচ্ছে আমাদের স্টার্টিং। তো অলমোস্ট 7 ইয়ার প্লাস এক্সপিরিয়েন্স রয়েছে এই ফিল্ডে, এবং অলরেডি আমাদের এখান থেকে অ্যাবভ 60 স্টুডেন্ট কোয়ালিফাই করে বেরিয়ে গেছে লাস্ট 4-5 বছরে। বিভিন্ন গভর্নমেন্ট সংস্থায় তারা রয়েছে, এবং তার আগে থেকে আমি সেমিস্টারে ক্লাস করাতাম। আমি নিজে যখন গভর্নমেন্ট প্রিপারেশন নিচ্ছি সেই সময় আমি সেমিস্টারে ক্লাস করাতাম, কিন্তু সেটা নেহাতি শখেই করাতাম, হাত খরচা উঠবে বলে। আর মেন্টরের ব্যাপারটা যারা আমাদেরকে ব্যক্তিগতভাবে সামনে থেকে হয়তো দেখেছো, চিনেছো, তারা জানবে যে এই ভূমিকাটা, এটা আমাদের সেন্টারের একটা অন্যতম আলাদা জিনিস, যেটা রেয়ারলি কোথাও পাওয়া যেতে পারে। আমি বলবো না কোথাও পাওয়া যায় না, বাট রেয়ার, দ্যাট ইজ রেয়ার। তো মেন্টরের ভূমিকাটাই আমাদের মেন্টাল এবিলিটি দেয় যে হ্যাঁ আমি পারবো, এবং এই ওয়েটাকে ধরে চলা। তারপরে এই সমস্ত ব্যাপার আসছে যে কি করে পারবো, কি কি করতে হবে, কতক্ষণ করতে হবে, এটা কেন হচ্ছে না, ওইটা কিভাবে, সমস্ত প্রশ্নের পরে আসছে। আগে এটা জানতে যে আমি পারবো। দ্যাট ইজ হচ্ছে এই মেন্টরশিপটা আমাদের এখানে স্পেশাল। এটা তোমরা যারা জানো তারা সবাই জানো, যারা আসতে চলেছো তারাও আশা করবো যে সময়ের সাথে সাথে তোমরা বুঝতে পারবে। নেক্সট আমি সন্দীপের সম্পর্কে কিছু বলবো। একটু আগেই বললাম যে সন্দীপ মুখার্জি, ও আমার সাথে আছে, আমরা দুজনেই ক্লাস নিই সেন্ট্রয়েডে। কোভিডের জন্য আসতে পারেনি, সেই কারণে আমাকেই দেখা গেছে ভিডিওতে ম্যাক্সিমাম। তো সন্দীপের সম্পর্কে আগে বলার আগে, ওর এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ এখানে, সিমিলার, ডিপ্লোমা করেছে, বিটেক করেছে। সাবজেক্ট কি কি নেবে সন্দীপ স্যার? সাবজেক্ট নেবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, স্ট্রাকচার, আরসিসি, স্টিল। তার মানে স্ট্রাকচারাল পার্টটা সন্দীপ স্যার সবটাই নেবে।
এবং যেহেতু এখানে আমাদের আরসিসি ডিজাইনের মধ্যে কংক্রিট ঢুকে রয়েছে অলরেডি, সেই কারণে কংক্রিট টেক অ্যান্ড বিএমসিটাও সন্দীপ স্যার করাবেন এবং তার সাথে এস্টিমেট সিসিবিটাও হবে। নেক্সট আমরা চলে যাব যে সন্দীপ স্যার কোথায় কোথায় কোয়ালিফাই করেছেন। কেএমডিএ তে সন্দীপও ছিল আমার সাথে। আমি সন্দীপ বলছি এই কারণে যে ও আমার থেকে 2-3 বছরের জুনিয়র, কিন্তু ও কেএমডিএ তে আমার সাথেই ছিল একই সাথে। বিএসসি ও কোয়ালিফাই করেছে, ইস্টার্ন কোলফিল্ডে কোয়ালিফাই করেছে, এলএনটি কনস্ট্রাকশনে কলেজ ক্যাম্পাসিং থেকে পেয়েছিল। এদের মাঝখানে 3টে ডিস্ট্রিক্টে নির্মাণ সহায়ক এনএস পোস্টে জব পেয়েছে। কনস্ট্রাকশন ফিল্ডে কাজ করেছে সন্দীপ স্যার কেএমডিএ তে 3 বছর। আর নির্মাণ সহায়ক হিসাবে 1 ইয়ার এক্সপিরিয়েন্স। ও এইটাই ফার্স্ট গভর্নমেন্ট সংস্থায় সন্দীপ স্যারের জয়েনিং, এবং পরে কেএমডিএ তে সন্দীপ স্যার ছিলেন। সন্দীপ স্যারও এখন পুরোপুরি জব ছেড়ে দিয়ে আমরা দুজনেই একসাথে এই ফিল্ডে আছি। এবং এই জব কেন আমরা ছেড়ে এসেছি, আবার এসে কেন জবের জন্য প্রিপারেশন করাচ্ছি, এই কাহিনীটা একটা অন্য দিনের গল্পে হবে। আজকে এটা বলতে গেলে খুব লেন্দি হয়ে যাবে, আজকে আমরা এটা ডিসকাশনে যাব না। নেক্সট আসছে আমাদের টিচিং এক্সপিরিয়েন্স সন্দীপ স্যারের কি কি রয়েছে। তো অলরেডি এখানে কম্পিটিটিভ গভর্নমেন্ট জবে তোমাদের অনেকে ক্লাস করেছো, অনেকে করোনি। সন্দীপের আমি বলে রাখি, সেন্ট্রয়েডে পড়ানোর আগে ওর বাড়িতে একটা গ্রুপ ছিল। তো ওরা গ্রুপে 5-6 জন পড়াশোনা করেছে, সেটা 2 বছর ধরে হয়েছে। সন্দীপ চাকরিটা পাওয়ার পরে ওদেরই কিছু বন্ধু তারা একসাথে এটা চিন্তা ভাবনা করে যে তাহলে তুই ভাই পেয়েছিস যখন, তাহলে আমরাও তোর সাথে বসবো, তাহলে কিভাবে কি করতে হবে না করতে হবে বল, তাহলে সেইভাবে আমরা চলবো। তো সেই কথা শুনে নিয়ে 5-6 জন বন্ধু ওর বাড়িতে পড়াশোনা করেছে, সেখানেও এক্সপিরিয়েন্স আছে। সেই এক্সপিরিয়েন্সটা ধরেই বলছি যে ও 4 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। তো সেখানে কিভাবে গ্রুপ স্টাডি করতে হয়, কি কি করতে হয়, এবং সব থেকে বড় ব্যাপার 2016-18 যে পরীক্ষাগুলো হয়েছে পিএসসি, তো 2016-তে কিন্তু ওদের 5-6 জন বন্ধুর যে গ্রুপটা ছিল সবাই একসাথে চাকরি পেয়েছে। এইটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট। নেক্সট সেমিস্টার ক্লাস তো আরো আগে থেকেই ও করাচ্ছে, আর মেন্টরের ভূমিকাটা একই রকমভাবে সন্দীপ স্যারও প্রোভাইড করে থাকেন। আমাদের ব্যাপারটা এরকম নই আমরা যে আমরা কোনো সাইকোলজিস্ট বা কোনো সাধু বাবা টাইপ বা হচ্ছে কোনো মানে জ্ঞানী পার্সন, হেভি জ্ঞান ফ্যান দেয়, এইসব আমরা নই। আমরা একটাই জিনিস আমরা জানি যে জবটা পাবো কি পাবো না, সেইটা করতে গেলে যা যা করতে হয় সেটা আমরা করি। সেটা স্টুডেন্টকে কখনো চমকাই, কখনো ভালোবাসি, কখনো তার সাথে কথা বলা বন্ধ করে দিই, কখনো তাকে গাইডও করি, কখনো বুদ্ধিও দিই, যেটা যেমনভাবে প্রয়োজন হয়। এটা খুব বড় ইস্যু নয় আমরা, তবে এটা দিয়ে থাকি সেটা অন্য সেন্টারের থেকে আমি বললাম আগে, যেটা কিন্তু খুবই রেয়ার। নেক্সট আমাদের ইন্ট্রোডাকশনের পরে আমরা চলে আসব যে আমাদের সেন্টারে আমরা কি কি প্রোভাইড করে থাকি, বা আমাদের এখানে কি কি ফেসিলিটি রয়েছে কানেক্ট হওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে যে তোমরা ম্যাক্সিমাম জন আমাদেরকে চেনো, সেটা হচ্ছে আমাদের ইউটিউব দিয়ে। ইউটিউবে অনেকে ভিডিও দেখেছো, সাবজেক্টের ভিডিও দেখেছো, কেউ কেউ ইন্টারভিউ ভিডিও দেখেছো, কেউ সাকসেস স্টোরির ভিডিও দেখেছো। তো এই সমস্ত যে জিনিসগুলো তোমরা আমাদেরকে চিনেছো, সেটা ম্যাক্সিমামটাই ইউটিউব, এবং তারপরে আসছে ওয়েবসাইট। এখানে গিয়ে আমরা কি করব, এখানে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সার্চ করতে হবে। কি সার্চ করতে হবে একটু পরে যাচ্ছি। আর কি আছে দেখেন, সাকসেস স্টোরিতে যদি আমরা যাই, এই সাকসেস স্টোরি কোত্থেকে পাবো, দুটো জায়গা থেকে পেতে পারি। ইউটিউবে যদি আমাদের চ্যানেলে যাও, ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যখনই যাবে, প্লে লিস্টে গিয়ে দেখা যাবে সাকসেস স্টোরি আছে। সেখানে আমাদের সেন্টার থেকে যারা যারা চাকরি পেয়েছে আগে, এমএসসিতে, পিএসসিতে, আরআরবি, যেই, তো এই সমস্ত, এবং বিভিন্ন যে এমএসসির একটা দুটো পোস্টে পরীক্ষা হয়, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি আছে, বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি আছে, কল্যাণী মিউনিসিপ্যালিটি আছে। তো এই রকম যে ছোট ছোট একটা দুটো তিনটে পোস্ট, সেখানেও আমাদের স্টুডেন্টরা রয়েছে। তো তাদের যে সাকসেস স্টোরি, তারা নিজেরা কি বলেছে এবং প্রিপারেশন নিতে গেলে কি করতে হয়, আমাদের সম্পর্কে তাদের কি ধারণা,
তারা নিজেরা কি কি করেছে, কি কি করতে বলছে, সেই সমস্তটা তোমরা এখানে ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে সাকসেস স্টোরি সার্চ করলে ওখান থেকে পাবে। আর কে কে পেয়েছিল সেই নামটা যদি জানতে হয় তাহলে গুগলে আমাদের ওয়েবসাইট সার্চ করে নেবে, সেন্ট্রাইট সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার। যে কোনো জায়গায় তুমি ইউটিউবে যাও অথবা গুগলে যাও কিংবা হচ্ছে প্লে স্টোরে গিয়ে যাও। তো এখানে আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশনের কথা বলছিলাম, যে তোমরা এখান থেকে কে কিরকম মার্কস পেয়েছো, কম্প্যারিজন, এই সমস্ত জিনিস। আমাদের যে ক্লাসটা হতে যাচ্ছে এরপরে সেটা কিন্তু লাইভ ক্লাস এই অ্যাপ্লিকেশনের থ্রুতে হবে। তো তোমাদের মধ্যে অনেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছো, কিন্তু তাদেরকে প্রোফাইল পিকচার আপলোড করতে হবে এবং ব্যাচ কোড দিয়ে সেখানে এন্টার করতে হবে, এইটা অনেকে করোনি। তো যারা ডেমো ক্লাস জয়েন করতে চাইবে, আমাদের ডেমো ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, তার আগে আমি ঝটপট এইটুকু বলে শেষ করবো যে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে তোমরা আমাদের ফেসবুক পেজ লাইক করো, আর হোয়াটসঅ্যাপে যদি কোনো প্রবলেম হয়, কোনো ডিফিকাল্টি হয়, দেন হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো এই হচ্ছে আমাদের ফিচার্স, যে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, ফেসবুক পেজে লাইক করবে, ইউটিউব চ্যানেল আছে আমাদের, গুগলে গিয়ে সার্চ করতে পারো আমাদের সেন্টারের নাম, সাকসেস স্টোরি তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারবে ইউটিউবে গিয়ে, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে পোস্টে দেখতে পারবে। নেক্সট হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে প্রোফাইল পিকটা আপলোড করে নেবে এবং ব্যাচ রিকোয়েস্ট যারা যারা পাঠাতে চাইছো, যে ডেমো ব্যাচটা ফার্স্ট করে দেখবে। আমরা 28 পর্যন্ত, 20 মার্চ টু 28 মার্চ এইটুকু আমরা কি করব, আমরা এখানে ডেমো ক্লাস নেব। ডেমো ক্লাস নেব মানে এই যে আমরা ইন্টারঅ্যাক্টিভ প্যানেল সেট করেছি, অনলাইন ক্লাস নেব বলে আমরা ক্যামেরা লাগিয়েছি, লাইটিং সেট ঠিক করেছি, আমাদের কম্পিউটার ঠিক করেছি এবং আমাদের কন্টেন্ট ঠিক করাচ্ছি। কন্টেন্ট ঠিক চলছে, যে এই মুহূর্তে যে পরীক্ষাগুলো হবে এখনকার যে কোয়েশ্চেন প্যাটার্ন, তাহলে সেইগুলোর সাথে আমরা কিভাবে অ্যাডপ্ট করবো, কি কি করতে হবে। মক টেস্ট সিরিজের আপলোডিং চলছে। তো এই সমস্ত টোটাল ফেসিলিটিটা অ্যাপের থ্রুতে হবে। লাইভ ক্লাস, অ্যাসাইনমেন্ট, মক টেস্ট, পারফরমেন্স গ্রাফ দেখা, অ্যাটেন্ডেন্স, ইভেন হচ্ছে যেটা লাইভ ক্লাস হবে তার রেকর্ডিং যেটা থাকবে, সেই রেকর্ডিংটা তোমরা পরে চাইলে দেখতে পারবে, সেই রেকর্ডিংটা ওই অ্যাপ্লিকেশনের থ্রু হবে। সুতরাং ডেমো ক্লাসে যারাই জয়েন করতে চাইবে তাদেরকে আমি বলবো যে অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করে নেবে। আমরা একটা ছোট্ট কম্প্যারিজনে চলে যাব যে আমরা কি কি প্রোভাইড করছি এগেনস্ট বাকিরা। বাকিরা মানে এখানে কে কে রয়েছে, কেউ আমাদের প্রথমেই বলে নিই যে কেউ আমাদের শত্রু নয়, কিন্তু আমরা কি কি প্রোভাইড করছি সেটা আমরা বলবো। কি প্রোভাইড করছি, এক নম্বর হচ্ছে যে কোর্সের ল্যাঙ্গুয়েজ আমরা কি হবে, আমাদের যা পিডিএফ হবে বা নোটস হবে সেটার ল্যাঙ্গুয়েজ কি থাকবে, কোয়েশ্চেন যা হবে তার ল্যাঙ্গুয়েজ কি থাকবে, অবভিয়াসলি ইংলিশ হবে। কিন্তু আমরা এই যে পড়াচ্ছি, পড়াবার সময় যে একটা টপিক বলছি, যে বলটা বাউন্ডারিতে গিয়ে ধাক্কাকে ওপারে গিয়ে পড়ছে, তাহলে এই যে এক্সাম্পলটা দিচ্ছি এটা কিসে দেবো, এটা বাংলায় দেবো। হাইড্রোলিক জাম্প বুঝতে গিয়ে যে এক্সাম্পলটা বললাম, তাহলে ক্রিকেটে 4 হওয়ার গল্প বলবো, ওটা ইংরেজিতে বলে লাভ। তো দ্যাট ইজ হচ্ছে বাংলায় বললে কি হয়, অনেকে কমফর্ট হয় যে আচ্ছা বাংলায় ব্যাপারটা খুব ইজিলি বুঝতে পারলো। এটা ল্যাঙ্গুয়েজ হিন্দিতে বলছি, এটা অনেকের ক্ষেত্রে অসুবিধা। অনেকে হিন্দি এক্সপার্ট, তাদের কথা আমি বলছি না, কিন্তু অনেকের সমস্যাটা থাকে যে আমি হিন্দিতে বললে একটু কেমন লাগে, তো তাদের ক্ষেত্রে সুবিধাজনক, সেটা আমরা প্রোভাইড করছি। ওয়েস্ট বেঙ্গলের বাদ বাকি সংস্থা যারা আছে তারাও প্রোভাইড করে সেম প্রসিডিওরে, কিন্তু রিপ্রেজেন্টেশনের ডিফারেন্স সেটা তো তোমরা নিজেরাও জানো। নেক্সট আসছে এরপরে যে অল ওভার ইন্ডিয়াতে যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে, আমি কোনো সংস্থার নাম নেব না, তো সেই সমস্ত সংস্থায় কি করা হয়, বাংলায় কিন্তু পাওয়া যায় না। এটাই বললাম। নেক্সট পয়েন্টে যাব, ইন্টারভিউ ক্লাস। ইন্টারভিউ ক্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষার জন্য লাগে না, এখন তুলে দিচ্ছে, আস্তে আস্তে তুলে গেছে। তো এইটা সেই কারণে অল ওভার ইন্ডিয়ার যে সমস্ত সংস্থা আছে তারা ইন্টারভিউর দিকটা খুব একটা যেতে চায় না, কেউই যায় না। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি হয়, দেখা যাচ্ছে কেউ কেউ ইন্টারভিউ ক্লাস করায়, আবার কেউ কেউ করায় না, দুটোই আছে, কেউ করায় না কেউ ইন্টারভিউ ক্লাস করায়, সবাই করায়। কিন্তু আমাদের ইন্টারভিউ ক্লাসটা থাকছে ফুল কোর্সের সাথে ইনক্লুডেড। নেক্সট মোবাইল অ্যাপ্লিকেশন। মোবাইল অ্যাপ্লিকেশন অল ওভার ইন্ডিয়াতে যে সমস্ত সংস্থা আছে তাদের সবার আছে, এটা আমাদেরও আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাকি কিছু সংস্থার আছে, আমরা খুঁজে দেখেছি বাকি কিছু সংস্থার নেই, দুরকমই আছে। দেখা যাচ্ছে যে ইন্টারভিউ ক্লাস করায় না তার অ্যাপ আছে, আবার দেখা যাচ্ছে যে যার অ্যাপ্লিকেশন নেই সে ইন্টারভিউ ক্লাস করে, এরকম কম্বিনেশন আছে। নেক্সট হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস। ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস মানে একটু আগেই বললাম, এটা তোমরা বুঝতেই পারছো যে আমরা
কোনো একটা বিল্ডিং এর বললাম এক্সাম্পলটা যে কলাম করছি মেন বার ল্যাটারাল টাইপ, ওটা বোঝাবো কি করে? তাহলে আমার যদি ইন্টারাক্টিভ প্যানেল না থাকে, হোয়াইট বোর্ড থাকে, তাহলে সেটা বোঝানো সম্ভব নয়। আর তার মানে এই নয় যে দেখা গেল যে ইন্টারাক্টিভ প্যানেলে মানে পড়ছি মানে শুধু ছবিই দেখে যাবো, ভিডিওই দেখে যাবো, অ্যানালিসিস করে যাবো, সেটা নয়। কিন্তু প্রয়োজন যখন হবে তখন আমরা এখান থেকে কি করতে পারি, একটা ভিডিও প্লে করে নিতে পারি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে ব্রাউজ করবো, আমরা একটা ভিডিও খুলে নেবো। নেক্সট হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। তো ইন্টারাক্টিভ ক্লাস যেটা বলছিলাম আমরা করাচ্ছি, অল ইন্ডিয়ার বাকি সংস্থা যেগুলো ভালো ভালো সংস্থা আছে তারা করায়, কিন্তু স্টেট লেভেলে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে বাংলায়, কিন্তু তাদের ইন্টারাক্টিভ ক্লাস হয়, এইটা কিন্তু আমরা জানা নেই আমাদের। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ যেটা আমরা একটু আগে বলেছি, যে প্র্যাকটিক্যাল নলেজ করার জন্য যে যে বিষয়গুলো, সেইটা বাকি সংস্থারা দেয় বলে এটা আমাদের জানা নেই। ওকে, নেক্সট পয়েন্টে আসবো আমরা। সাকসেস রেটের কি কম্প্যারিজন? একটু আগেই বলেছি যে গত 4-5 বছরে আমাদের সেন্টার থেকে সাকসেস রেট, যদি স্টুডেন্ট কতজন অ্যাক্টিভ স্টুডেন্ট যে অরিজিনালি চাকরিটা পাবো বলে আসছে, সেই রকম ধরনের স্টুডেন্ট কতজন ভর্তি হয়েছে বিভিন্ন সংস্থায়, সেটা সবার সেম আছে। সেই রেসপেক্টে কতজন গভর্নমেন্ট জব ক্র্যাক করেছে কোন কোন পরীক্ষায়, সেই দিক থেকে দেখা যাবে যে আদার্সদের থেকে আমরা কিন্তু এই পজিশনে রয়েছি। আমাদের যে কোর্সটা স্টার্ট হতে যাচ্ছে, সেই কোর্সটা কতদিনের কোর্স, এটা অনেকের কোয়েশ্চেন ছিল। তো এই কোয়েশ্চেনটা আমরা প্রথমেই যেই বললাম যে কোর্স কতদিনের, 2 ইয়ার্স। একটা প্রথমেই অনেকের প্রশ্ন আসবে, 2 বছর পড়তে হবে তারপর চাকরি হবে? না, সেটা নয়। 2 বছর পড়তে হবে সেটার জন্য নয়। আমরা কি করব, আমরা এখানে যে অ্যাডমিশন ফিটা রাখবো, সেই অ্যাডমিশন ফিটা 2 বছরের জন্য ভ্যালিড থাকবে। মানে তাকে ওই 2 বছরের মাঝে আর অ্যাডমিশন নিতে হবে না, অ্যাডমিশনটা 2 ইয়ার্সের জন্য ভ্যালিড হবে। সেইটার অ্যাডমিশন ফি সংক্রান্ত ডিটেলস বা পে স্ট্রাকচার সংক্রান্ত ডিটেলস সেটা আমরা আমাদের ক্লাসের ব্যাচে বলে দেব। কারণ হচ্ছে 20th to 28th মার্চ এই যে ডেমো ক্লাসটা হবে, এটা ফ্রি অফ কস্ট। যে কীভাবে অ্যাপটা ইউজ করবে, করলে লাইভ ক্লাস করলে, লাইভ ক্লাস করার পরে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, সেটা তোমরা করলে, এরপরে কি হলো, তোমাকে মক টেস্ট দেওয়া হলো, সেটা তুমি করলে, এইটার অ্যানালাইজ হলো। প্লাস হচ্ছে কিভাবে অ্যাপ ইউজ করে ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস কীরকম হতে পারে সেইটার একটা এক্সপিরিয়েন্স করলে। এবং সেখানে আমরা কবে পড়াবো, কতদিন পড়াবো, কত ঘন্টার ক্লাস হয়, কি পেমেন্টের ব্যাপার, কিভাবে অ্যাপটা ইউজ করব, কোন অপশনটা কোথায় আছে, কোন কোন ডেটে ক্লাস থাকবে, উইকেন্ডে থাকবে নাকি উইকডেজে থাকবে, উইকেন্ডেই ক্লাস থাকবে, শনি রবিবারই ক্লাস হবে। তো এই সমস্ত ডিটেলস আমরা পরে লাইভে আসবো, সেটা আমাদের অ্যাপের থ্রুতে। তো যারা তোমরা ডেমো ক্লাসটা জয়েন করতে চাইছো, ফ্রি অফ কস্টে তোমরা জয়েন করতে পারো 20 to 28 মার্চ। এরপরে তোমাদের যাদের মনে হবে যে কন্টিনিউ করবে, তখন তারা পেমেন্ট দেবে। ওকে, নেক্সট চলে আসবো যে ক্লাস কবে কবে হবে। সানডেতে ক্লাস থাকবে, স্যাটারডেতে ক্লাস থাকবে। নেক্সট আসছে আমাদের আরেকটা কোয়েশ্চেন এসছে যে স্যার এই পুরো কোর্সটা এটা কি শুধু অফলাইন হবে নাকি অনলাইন হবে? একটা কথা বলে রাখি, এই যে 20 to 28 মার্চ এই ডেমো ক্লাসটা কিন্তু অনলাইন হবে, কিন্তু ওই ডেমো ক্লাস করার পরে যারা তোমরা আমাদের সাথে জয়েন করবে, বা তোমরা যারা পুরনো আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট যারা রয়েছে অলরেডি, তোমাদের সবাইকে বলে রাখি যে অনলাইনে এবং অফলাইনে দুটোতেই আলাদা আলাদাভাবে ফুল কোর্সটা চলবে। অনলাইনে যারা যেতে চায় তারা অনলাইনে করবে, যারা অফলাইনে আসবে তারা অফলাইনে করবে। তো এই দুটো কোর্স প্যারালালি চলবে, যার যেটাতে সুবিধে। এইটা কিন্তু চালু হবে আমাদের এপ্রিলের ফার্স্ট উইক থেকে। আফটার ডেমো কমপ্লিশন হয়ে গেল, অনলাইনে হবে 20 to 28 মার্চ, এটা অনলি অনলাইনে ফ্রি ডেমো ক্লাস হবে। অ্যাপ্লিকেশনের থ্রুতে আমরা লাইভে যাব, ওখান থেকেই তোমরা বাকি সমস্তগুলো পাবে, বললাম অ্যাসাইনমেন্ট, মক টেস্ট এটসেট্রা। দেন এটা হয়ে যাওয়ার পরে ওখানেই আমরা তোমাদের থেকে অপশান নিয়ে নেব যে তোমরা কে কে
কোথায় যেতে চাইছো, অনলাইন বা অফলাইন। দেন সেই অনুযায়ী ক্লাস স্টার্ট হবে এবং তখন অ্যাডমিশন নেওয়ার ব্যাপার আসছে। দ্যাট ইজ হচ্ছে ফুল কোর্স। ফুল কোর্সের মধ্যে অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি যে কি কি ইনক্লুডেড। না, সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করা, নেক্সট হচ্ছে আমাদের কোয়েশ্চেন এমসিকিউ প্র্যাকটিস করা, অ্যাসাইনমেন্ট রেগুলার বেসিসে প্র্যাকটিস করা, ম্যারাথন ক্লাস, রিভিশন ক্লাস থাকবে, ইন্টারভিউ ক্লাস থাকবে। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের মধ্যে আমরা দেখেছি যে কিছু মডেল অ্যানালিসিস হতে পারে, বা হচ্ছে আমাদের সাইট ভিজিট অকেশনাল হতে পারে, বা কোনো ভিডিওর অ্যানালিসিস হতে পারে। তো এই সমস্ত টোটালটা নিয়ে 2 ইয়ার্সের জন্য এই কোর্সটা ফুল কোর্স। আমাদের কাছে আমি একটু নাম করেই বলি, শামসের মহিউদ্দিন এবং তুহিন দেবনাথ, এরা দুজন আমাদের ফুল কোর্সে ভর্তি হয়েছিল। এই দুজন হচ্ছে কেএমসি, যেটা লাস্ট পরীক্ষা হলো 2021-এ রিক্রুটমেন্ট হয়েছে, তো ওখানে ওরা কোয়ালিফাই করেছে দুজন ফুল কোর্স থেকে, এবং ইন্টারভিউ কোর্স থেকে 4 জন আছে। তো ওদের দুজনের কথা বলছি, ওরা কিন্তু আমাদের এখানে 6 মাস পড়েছে, ম্যাক্সিমাম 6 মাস পড়েছে। তাহলে 6 মাস পরেই চাকরি হয়ে গেল, তাহলে সব কৃতিত্বটা কি আমাদের? না, ওরা পড়াশোনা করে। এটা এই কারণে বলছি যে তুমি হয়তো দেখা যাচ্ছে যে তুমি তোমার নিজস্ব যে পজিশনে রয়েছে, ওই যে বললাম 114 কাট অফ উঠেছিল, এবার তুমি হয়তো 110-এ আছো, তাহলে তোমাকে তো বিরাট কিছু শেখাতে হবে না। তোমার মাথাটা ঠান্ডা রাখতে হবে, তোমাকে 5টা কোশ্চেন কম মারতে হবে, করতে হবে। তোমার এই প্র্যাকটিসটার জন্য তোমার এখানে আসে। তুমি সিভিল নাই শিখতে আসতে পারো, সিভিল যতটা তুমি জানো সেখান থেকে তুমি করতে পারো, এটা হয়ে যায়। একটু আধটু যেটুকু আটকাচ্ছে সেই জিনিসগুলো দেখা গেলো 3-4টে সাবজেক্ট শেষ হলো, 5টা সাবজেক্ট শেষ হলো 5-6 মাসের মাথায়। সে সময় দেখা গেল যে তোমার একটা ফর্ম বেরোলো, তুমি পরীক্ষাটা দিলে, তুমি পেয়ে গেলে, ব্যাস, ঠিক আছে, ওকে। মানে 2 বছরই যে সময় লাগবে তারপরই চাকরি পাবো এটা কিন্তু নয়। ফুল কোর্স আমরা টোটাল ব্যাপারটাকে ডিটেলে কমপ্লিট করব, যেটা করে গভর্নমেন্ট সেক্টরে আমি সিভিল ইঞ্জিনিয়ার হতে পারি। তার জন্য যা রিকোয়ার্ড সেটা আমরা 2 ইয়ার্সের মধ্যে কমপ্লিট, 2 মাসে করতে পারবো না। আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিলেও হবে না। এটা একটা স্ট্যান্ডার্ড টাইম, যে 1.5 থেকে 2 বছর প্রিপারেশনে লাগে। এবার তোমরা যে যা পজিশনে আছো সেই অনুযায়ী তোমাদের সময় কম বেশি লাগতে পারে, দ্যাটস, এটা আলাদা ম্যাটার, ওটা কিছু বলার নেই। ওটা তোমরা সবারই ক্ষেত্রে 2 বছর লাগবে না। নেক্সট আমরা দেখে নেব যে এই কোর্সটা কার জন্য ইউজফুল। আমি যে এতক্ষণ ভিডিওটা দেখছো, যারা তোমরা এতক্ষণ সাথে আছো, যারা আমাদের সাথে, তো তাদেরকে প্রথমে অশেষ ধন্যবাদ যে এতক্ষণ ধরে তোমরা আমাদের দেখছো। কোর্সটা কার জন্য ইউজফুল? তো কোর্সটা যে কোনো ডিপ্লোমা অথবা বিটেক, আইদার ডিপ্লোমা করেছো অথবা বিটেক করেছো, বা ডিপ্লোমা করে বিটেক করেছো, যে কেউ হতে পারে, তো তোমাদের প্রত্যেকের জন্যই কাজে লাগবে। তো ওই পয়েন্টটা আমরা একটু পরে যাচ্ছি। ফার্স্ট আমরা এখানে দেখব যে কি কি এক্সাম আমাদের সামনে রয়েছে এবং কি কি এক্সাম হয়, এবং আমরা কোন জায়গাটাকে টার্গেট করব। তো এখানে দেখা যাচ্ছে যে যদি আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকি, সিভিল থেকে আমরা কি কি করতে পারি? সিভিল থেকে দেখা যাচ্ছে যে আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। যাদের বিটেক আছে তারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অলসো অ্যাপ্লাই করতে পারে, তারা তো যেই দিতে পারে। এবং হচ্ছে আরেকটা হচ্ছে এক্সাম আছে, তো আমরা কোনটার জন্য টার্গেট করব এটাকে বুঝে নিয়ে তারপরে যাচ্ছি ওখানে যে কার জন্য সুইটেবল। তো প্রথম কথা হচ্ছে যে আমরা এইটার জন্য প্রিপারেশন নেব না, এইটা আমাদের প্রিপারেশনের বিষয়বস্তু নয়, আমরা গেট বা ইএসসির জন্য পড়াচ্ছি না, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এটা পিএসসি সব থেকে বেশি রিক্রুট করে। তো পিএসসি এই এক্সাম সবে মাত্র হয়েছে, তো এইটার যা নেক্সট ভ্যাকেন্সি যত সংখ্যায় বেরোবে বা বেরোবার যতটা চান্স প্রবাবিলিটি রয়েছে, তার থেকে অনেক বেশি প্রবাবিলিটি হচ্ছে পরে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম। কোথা থেকে হতে পারে? কেএমডিএ হতে পারে, পিএসসি হতে পারে, কেএমসি দেখছো পরীক্ষা নিচ্ছে কম পোস্টে হলেও। এই জায়গাগুলো জুনিয়র ইঞ্জিনিয়ারের কিন্তু এখন ডিমান্ড রয়েছে এবং ভ্যাকেন্সি অনেকদিন বেরোয়নি। তো নেক্সট যেটা আমাদের টার্গেট করা উচিত, যারা ডিপ্লোমা বিটেক করেছো, যারা চাইছো যে আমি গভর্নমেন্টে যে কোনো একটা পোস্টে আমি আগে পাই, তো যারা বিটেক করেছো তাদের জন্য তো
তাদের জন্য কি কোর্সটা অ্যাপ্লিকেবল না? অবশ্যই অ্যাপ্লিকেবল। কারণ আমি দেখেছি অনেকের মধ্যে, মানে তোমরা কেউ কিছু পার্সোনালি নিও না, আমি যেহেতু বিটেক করেছি আমার মনে হচ্ছে যে আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষায় দেবো, আমি শালা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারই হব। বিটেক করেছি মানে তার মানে আবার ওইখানে জুনিয়র নিয়ে যাবো কেন? কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে যে দেখা যাচ্ছে আমি পাই কিনা আগে দেখি, তবে না বলবো যে হ্যাঁ আমি পেয়েছি, কিন্তু আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারই হব, সেই জন্য আমি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা দেবো না। এই চ্যালেঞ্জটা দিয়ে আগে নিজেকে দেখতে হবে যে আমি জুনিয়র ইঞ্জিনিয়ার পাই কিনা। আগে পেলাম, তারপর গেলাম, না আমার দম আছে যে না আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে যাবো, সেটা ঠিক আছে, কিন্তু এইটা ঠিক নয়। সেই কারণে জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কোশ্চেনে কিন্তু বিরাট ফারাক হয় এরকম নয়, 15-20টা কোশ্চেনের ফারাক। তাহলে টার্গেট কোনটা করবো? ঝাঁপিয়ে পড়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য এখন খাটবো না। কেন? কারণ রিসেন্ট হচ্ছে পিএসসি এই পরীক্ষাটা হয়ে গেছে, নেক্সট এই ভ্যাকেন্সির থেকে এই ভ্যাকেন্সি বেরোবার চান্স বেশি যেই। তাহলে আমাদের টার্গেটটা থাকবে যে যেই থেকে যেন আমি একটু বেশি এগিয়ে থাকতে পারি। তাহলে কি আমরা শুধু জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো? এইসব মাথায় আসছে? এইসব মাথায় আনলে হবে না। গেট ইএসসির পুরোনো কোশ্চেন ওটা আমরা প্র্যাকটিস করতে পারি। আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেরও যেগুলো কোশ্চেন লাগবে সেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি, যেটা লাগবে, যেটা এখান থেকে লাগবে এখান থেকে, যেটা এখান থেকে লাগবে এখান থেকে, রিকোয়ার্ড যে। তার মানে এই নয় যে এখন 20 বছরে শুধু গেটের কোশ্চেন সলভ করবো না, তার মানে এই নয়। তাহলে আমাদের এখন সামনে টার্গেট হচ্ছে কেএমডিএ, পিএসসি, কেএমসি, জেই পোস্ট। সেইটার জন্য আমরা জুনিয়র ইঞ্জিনিয়ারে থেমে থাকবো না, তার থেকে একটু গ্রেটারে রেডি হবো। তাহলে তাতে করে কি হবে, আমাদের এসএসসি যেই আরআরবি যেই যে টেকনিক্যাল পার্ট সেগুলো কভার হবে। তো সেই জন্য আমরা টার্গেট পয়েন্ট ঠিক করে এগোচ্ছি যে এই 2 বছরের যে কোর্সটা হবে সেইটার কোর্সটা হবে মানে মাঝামাঝি না, একটু বেশি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মতন করে প্রিপারেশনটা চালাবো, কিন্তু সবসময় ঝাঁপাবো না, অনর্থক ঝাঁপাবো না, এটাই বলার। তাহলে কোর্সটা কার জন্য অ্যাপ্লিকেবল? ডিপ্লোমা এবং বিটেক যারা যারা আছো, ডিপ্লোমা করেছো বা বিটেক করেছো, তোমাদের মধ্যে গভর্নমেন্ট এমপ্লয়ি হতে চাই, সেলফ ডিপেন্ডেন্ট হতে চাই, যে ধর কালকে ছাড়িয়ে দেবে কি পরশু চাকরিটা থাকবে কি থাকবে না বুঝতে পারছি না, আর ভালো লাগছে না, তাহলে সেলফ ডিপেন্ডেন্ট হতে গেলে তার জন্য ওয়েট তুলতে হবে, তার জন্য রেডি হতে হবে এবং অ্যাচিভ করতে হবে। সেটাই, ওটাই বললাম যে ব্যাচে পরীক্ষা দিচ্ছি, হয়তো আমি একটা 10 টাকার পেন পেয়েছি যে আমি টপ 10-এর মধ্যে আছি বলে, তাহলে পেনটা 10 টাকা কিন্তু দাম নয়, পেনটার বিরাট দাম, কারণ আমাকে ওটা অ্যাচিভ করতে হয়েছে, ওটা এমনি হবে না। এমনি ওই 10 টাকার পেনটা আর কেউ পায়নি, সবাই পায়নি। 100 জন আছে, 10 জন পেয়েছে পেনটা, তাহলে এটা একটা অ্যাচিভমেন্ট। দ্যাট ইজ হচ্ছে যার মনে হচ্ছে যে অ্যাচিভ করতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, গভর্নমেন্ট এমপ্লয়ি হব, তাহলে তাকে ময়দানে নেমে পড়তে হবে, দিয়ে ছোটা শুরু করে দিতে হবে। ভেবে ভেবে কিন্তু কিছু করা যাবে না, যেটা হবে অল্প ভাবতে হবে এবং সেটাকে কাজে করে দেখাতে হবে। সেটাই বলছিলাম, তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছো। কোথাও হয়তো ভাবছি যে কাট করে দেবো, হ্যাঁ, তারপরে আবার ভাবছি যে আচ্ছা কাট করবো, আমি তো মাঝে মাঝে এদিক ওদিক করে ফেলছি, তো করে ফেলছি, তা এখন নতুন জিনিস অ্যাডপ্ট করেছি, সেইটার প্র্যাকটিস সময় পাইনি, তাহলে কোর্স আরো পিছিয়ে যাবে। একদম সব প্র্যাকটিস করে নেবো, একদম হেভি দেখাবো, তাহলে তারা 1 মাস এখন রিহার্সাল করতে হয়, তাহলে হেভি হবে, তাহলে আবার 1 মাসের জন্য কোর্স পেয়ে যাবো। এমনি আমরা এতদিন ধরে করোনা আমাদের চোখ করে দিয়েছে, তো সেই কারণে তাড়াতাড়ি নেমে পড়েছি, একটু আধটু গোলমাল হচ্ছে, তো তোমরা ওইটুকু অ্যাডজাস্ট করে নিতে পারবে আশা করি। আর ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিএমএসসি, কেএমসি, কেএমডি, এসএসসি যেই টেক অ্যান্ড আরআরবি যেই টেক, এই জায়গা দুটো আমি বারবার বললাম যে আমরা কিন্তু নন টেকনিক্যালটা এখনো অবধি পড়াই না, পরবর্তী সময় কখনো পড়ালে সেটা তোমাদের অবশ্যই নোটিফাই করব, সেই জন্য এটাকে টেক মার্ক করেছি। কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্টগুলো হবে সেই টোটাল সাবজেক্টটাই আমরা কিন্তু ক্লাস করাবো। যারা যারা তোমরা এখনো টিকে আছো ভিডিওটায়, যে এখনো দেখছো, তারা এবার কিভাবে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারবে এবং ডেমো ক্লাসে, ফ্রি ডেমো ক্লাসে যে 20 to 28 মার্চ এটা চলছে, এটা কিভাবে জয়েন করতে পারবে। শনিবারে শুরু হচ্ছে ক্লাস, বিকেলে
3টে থেকে ক্লাস হবে, 3টে থেকে 5টার মধ্যে। 20 মার্চ স্যাটারডে বিকেল 3টে থেকে 5টা, 3 to 5 PM ক্লাসের টাইমিং। তো তোমরা কি করবে, গুগলে প্লে স্টোরে চলে যাবে, প্লে স্টোরে গিয়ে এখানে সেন্ট্রয়েড সিভিল সার্চ করবে। সেন্ট্রয়েড সিভিল সার্চ করলে তোমরা আমাদের লোগোটা দেখতে পেয়ে যাবে। এটাকে ইনস্টল করে নেবে, ইনস্টল করে নিয়ে চ্যাট সেকশনে লিখে দেবে অনলি যে আমি ডেমো ক্লাসে জয়েন করতে ইন্টারেস্টেড। তারপরে কি স্টেপ করতে হবে সেটা তখন তোমাকে বলে দেওয়া হবে। ওকে, আর একটা কাজ করতে পারো, ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলে হাউ টু জয়েন ফ্রি ডেমো ব্যাচ এটা বলে 12 দিন ব্যাকে গেলে, মানে আজকে মোটামুটি 6-7 তারিখ করে মার্চের একটা ভিডিও দেওয়া আছে 7 মিনিটের, হাউ টু জয়েন ফ্রি ডেমো ব্যাচ। ওখানে স্টেপ বাই স্টেপ ভিডিও করে দেখানো আছে। ওইটাও যদি দেখে নাও তাহলে তোমরা ইজিলি নিজেরাই করে ফেলতে পারো। ওকে, থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমাদের এই টর্চার বক্তব্য এত কথা শোনার জন্য। তো আশা একটাই করব যে তোমরা তোমাদের দিক থেকে কোভিডের পরবর্তী সময়ে আরো ভালোভাবে রেডি হবে। আমরাও তো পারিনি, এই যে আজকে যা কিছু বলছি বা আজকে যা কিছু দেখাচ্ছি, তো এই লিমিটেশনের মধ্যে আমরাও ছিলাম যে কোনোভাবেই ভালোভাবে ক্লাস চাইলেও করাতে পারছি না। মানে মনে হচ্ছে কেউ হাত পা বেঁধে দিয়েছে, ইনস্ট্রুমেন্ট নেই, ইকুইপমেন্ট নেই। তো ওইভাবে যেরকম ভাবে ক্লাস করানো যায় ওইভাবে হয়েছে। যারা আমাদের সাথে ছিল ক্লাস করেছে তারাও খুব কম্প্রোমাইজই করেছে, এটাই বলবো। তো তাদের দিক থেকেও সবাইকে ধন্যবাদ দেবো যে তারা আমাদের এই সেট আপ যে ঠিকঠাক ছিল না সেটার সাথে তারা অ্যাডজাস্ট করে নিয়েছে, তারা ধৈর্য ধরেছিল। তো তাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ। এবং এই যে এই সমস্তগুলো অ্যাডপ্ট করা, এগুলো প্রত্যেকটা শেখা, কোথায় কি কানেক্ট করতে হবে, কোথা থেকে নিতে হবে, কি করতে হবে, হ্যান ত্যান, এইটা প্র্যাকটিসে আমরাও রয়েছি। সাবজেক্ট কি কি পড়াবো, কিরকম ভাবে পড়াবো, কি কি কোশ্চেন প্যাটার্ন আসছে, তো এইটার জন্য আমরা লাগাতার খাটছি। তা আমাদের বলার এটাই উদ্দেশ্য যে তোমরা তোমাদের খাটনিটা কিন্তু প্রপারলি 100% দিতে থাকো, তাহলে কিন্তু চাকরি হবে এটা জানতে হবে, দিয়েই এগোতে হবে যে হ্যাঁ চাকরি হবে। চাকরি আমার হয়ে গেছে। একটা ছোট্ট জিনিস ভাবো যে চাকরি পেলে তুমি কি করবে, চাকরিটা পেয়ে গেলে তুমি কি করবে। সোম থেকে শনি বা সোম থেকে শুক্র তোমাকে সকালবেলায় 9টা থেকে রেডি হয়ে 10টার সময় অফিস বেরিয়ে পড়তে হবে, যদি কাছে অফিস হয় বা সেখানে গিয়ে থাকি, দিয়ে সন্ধ্যেবেলা 6টা-7টা পর্যন্ত বা 5টা-6টা পর্যন্ত অফিস করবে। তো তো সেই টাইমটা তুমি এখন ভাবো না যে আমি তো চাকরি পেয়েই গেছি, কে আটকাবে আমাকে, চাকরি তো আমি পেয়েই আছি। তা আমি ওই 8-10 ঘন্টাটা পড়ার জন্য একদম জান লড়িয়ে দিই। এইটা যদি আমরা দিতে থাকি যে এই ভেবে যে আমি তো চাকরি পেয়েই আছি, আমি এখন চাকরিতেই ডিউটিটা করছি, এই 8-10 ঘন্টা জান লাগিয়ে দেবো, যে এত টাকা মাইনে দিচ্ছে, এটা অ্যাজিউম করে নিলে খুব সহজ, মানে বিরাট কিছু বেশি দিন লাগে না চাকরি পেতে। কিন্তু আগে জানতে হবে যে চাকরিটা আমার দ্বারা হবে। কেউ কেউ কোশ্চেন করছে না, আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই যে MSc তে কি ফেয়ার রিক্রুটমেন্ট হয়। একটা কথা বলি, যার ডাউট আছে ভাই সে চেষ্টা করো না, সিরিয়াস বলছি, সে পারবে না। তোমার যদি প্রথমেই ডাউট থাকে, আমি তোমার একটা চকলেট দিয়েছি, এখন তোমার ডাউট আছে যে চকলেটটা কিছু মিশিয়ে দেয়নি তো, তাহলে তুমি আমার থেকে চকলেটটা নিলে কেন, এটা আগে বল। তুমি প্রথমেই বলতে পারতে যে না না আমি চকলেট খাই না বা আমি চকলেট নেবো না, কিন্তু তুমি আমার থেকে চকলেটটা নিয়েও নিলে, আবার এখন বসে বসে এটা ভাবছো যে আচ্ছা চকলেটটা কিছু দিয়ে দেয়নি তো, আমি খেলে অজ্ঞান ফজ্ঞান হয়ে যাবো, মরে পড়ে যাবো না তো, এরকম যদি ভাবি তো আমার চকলেটটা নেওয়ার দরকার নেই। সিমিলার, আমাকে যদি চাকরিটা পেতে হয়, এখন আমি যদি এটা ভাবি যে চাকরি পাচ্ছে যারা তারা 2 নম্বরই করে পয়সা খাইয়ে পাচ্ছে না, তো যদি এটা মনে থেকে যায় এক অংশেও, তাহলে সে চাকরি পাবে না, পারবে না, সে ওই এফোর্টটাই দিতে পারবে না। আরে শালা আগে মন থেকে জানতে হবে তো যে আমি বুক চিতিয়ে লড়বো, চাকরিটা আমি পাবো। আমি 10-12 ঘন্টা ডেলি খাটবো, কি করে না পাই আমি দেখি তো। যে এটা বাঘের বাচ্চার মতো লড়তে পারবে, যেই সময়টা দেবে সেই ডেডিকেশনটা দেবে, আমি শালা চাকরি পেয়েই আছি, আমার মাইনে ঢুকছে 40,000 টাকা 60,000 টাকা, আমাকে এই 8-10 ঘন্টা জান লড়িয়ে দিতে হবে, চাকরি তাকে বাড়িতে দিয়ে যাবে। আবার বলছি বাড়িতে দিয়ে যাবে, একটা দুটো না 4-5টা দিয়ে যাবে, কিন্তু তার আগে আগে হিম্মত দেখাতে হবে যে আমি পারবো। আর যদি সেই হিম্মত না থাকে, যদি ডাউট থাকে, সংশয় থাকে, তাহলে ভাই এগিয়েও না তোমাদের জন্য। আর যদি মনে থাকে যে না আমি পারবো, তাহলে আসবে, তাহলে পারবে। তুমি যদি জানো তুমি পারবে, তাহলে তুমি সারা পারবে, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, ওকে।
পরবর্তী সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এপ্রিল থেকে আমরা কোর্স চালু করে দিতে পারবো ফার্স্ট উইক থেকে। সেই জন্য মানে আমরাও বেশ উত্তেজিত এই ব্যাপারটা নিয়ে, 1 বছর উপর বসে আছি তো খুব বাজে ফিল হচ্ছিল। তো তোমাদের সবার সাথে দেখা হবে, আবার ক্লাস শুরু করতে পারবো, আমরা আবার পড়াতে পারবো ফুল ফেজে, এই ভেবে আমরা খুবই আনন্দিত। আমি সন্দীপকে একটু ডেকে নেব, যে ও আমার সাথেই রয়েছে, পরিচয় করিয়ে দেবো সবার সাথে। সন্দীপকে একবার ডেকে নিই, আমরা দুজনেই ক্লাস করাবো। সন্দীপ মুখার্জি ও আমার জুনিয়র ভাই কাম বন্ধু বলতে পারো একরকম। তো ও আমাদের কিছু ক্লাস নেবে, আমি কিছু ক্লাস নেব, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি কিছু বলো। ঠিক আছে। ঠিক আছে, ওকে, পরে তাহলে ক্লাসেই দেখা হবে। ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। লাইক, সাবস্ক্রাইব আর হচ্ছে শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।